বন্ধুগণ আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1389তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ রাকিব হোসেনের জীবনের এক মর্মান্তিক করুণ পারিবারিক বিচ্ছেদের বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল সুন্দরী বউকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন জামাই। এক নির্মম পারিবারিক বিচ্ছেদের সত্য ঘটনা। প্রিয় বন্ধুরা, এইটা রাজধানী ঢাকার বস্তিতে বেড়ে ওঠা এক যুবকের বাস্তব করুণ গল্প। কেন তার সুন্দরী বউকে তালাক দিয়ে বয়স্ক শাশুড়িকে বিয়ে করতে হবে? শাশুড়ির সম্পত্তির লোভে, স্বার্থের লোভে, শাশুড়ির রূপে পড়ে? আসলে এসব কিছুই না বন্ধুরা। জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমা আর ছোটবেলায় শোনা সে রূপকথা। রাকিবের জীবনের গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ হয়ে আবার আমার সামনে এসে দাঁড়ালো, যে গল্প শুনলে রীতিমতো আপনার চোখে জল চলে আসবে। রাকিব এই মুহূর্তে খুব বিপদে আছে। সে কোনো একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, যার জন্য গল্পটা আমাকে শুনিয়েছে সুদূর আমেরিকা থেকে। এবং আপনাদেরকে অনুরোধ করেছি আপনার গল্পটা শেষ পর্যন্ত শুনে প্রবাসী রাকিব ভাইকে একটা পরামর্শ দিবেন, যে পরামর্শতে রাকিব তার জীবনের একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আসলে আমি খুব ভাবছি যে আমার পরিবার কাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমার পরিবার বলতে এই দুনিয়াতে শুধুমাত্র একটা বৃদ্ধ মহিলা আছে, যাকে আমি দাদি বলে ডাকি। যখন থেকে আমার বুঝ হয়, বয়স হয়, যখন থেকে আমি বুঝতে শিখি, জানতে শিখি, তখন আমি দেখি আমি রাজধানী ঢাকার বুকে এক বড় বস্তিতে বড় হচ্ছি। বস্তির ছেলে মেয়েদের সাথে খেলা করে আমার শৈশবের দিনগুলো কাটে। দাদির সাথে এসে রাতের বেলায় ঘুমাতাম। সকাল থেকে রাত অবধি বাস স্টেশন, রেল স্টেশন সহ অলিতে গলিতে দাদি ভিক্ষা করে যে টাকা উপার্জন করত, তা দিয়ে আমি আর দাদি বরপেট খাবার খেয়ে কোনোভাবে বস্তির ওই ঘরে বেঁচে থাকতাম। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। ছোটোবেলায় বাচ্চাদের সাথে খেলাধুলা করে বড় হচ্ছি, তখনও মাথায় আসে নাই আমার বাবাকে, মাকে। ছোটোবেলা থেকে আমি কখনোই আমার বাবা মাকে দেখতে পাইনি, কিংবা বাবা মায়ের তেমন কোনো স্মৃতি আমার মনেই নেই। আস্তে আস্তে করে যখন বড় হই, বড় হবার পরে আমি দাদিকে অনেক দিন জিজ্ঞেস করতাম, দাদি আমার বাবাকে, আমার মাকে, আমার কোনো আইডি কার্ড নাই, আমার কোনো ঠিকানা নাই। এগুলো দাদিকে বারবার বলতাম যে আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার বাবা মাকে আমাকে দেখতে আসবে না, আমার বাবার বাড়ি কোথায়? এই প্রশ্নগুলো দাদিকে করলে দাদি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতো। আমার এই প্রশ্নগুলোর সঠিক কোনো উত্তর দাদি দিতে পারতো না, কিন্তু তারপরেও আমি হাল ছাড়ার মতো মানুষ নয়। প্রায় সবসময় দাদিকে বিরক্ত করে যেতাম, দাদি তোমার বলাই লাগবে, তুমি বলো না যে কে আমার বাবা, কে আমার মা, আমি কেন এই বস্তিতে বড় হচ্ছি, আমি বাবাকে দেখতে চাই, মাকে দেখতে চাই। এরকম একটা পর্যায়ে বিরক্ত হয়ে দাদি আমাকে জানায় আমার বাবা মা কেউই নেই। একটা পর্যায়ে আমি ওই বৃদ্ধ দাদির মুখে জানতে পারি আমার মা আমার দাদির সাথে একটা সময় এই বস্তিতেই ভাড়া থাকতেন। দাদি আর আমার ওই মা মিলে এই বস্তিতে ভাড়া থাকতেন। আমার মায়ের বাড়ি ছিল রংপুর বিভাগে। রংপুর বিভাগে আমার মায়ের বাড়ি ছিল। আমার মা এখানে একটা বাসায় কাজ করত, এবং বাসায় কাজ করতে করতে একটা পর্যায়ে আমার মা ওই বাসার কাজ ছেড়ে দেয়। বাসার কাজ ছেড়ে দেওয়ার পরে আমার মা নাকি এখানেই কোনো একটা ফ্যাক্টরিতে চাকরি নেয়। একটা ফ্যাক্টরিতে চাকরি করে, সেখান থেকে আমার মার এক লোকের সাথে পরিচয় হয়, এবং সেই লোকটা নাকি আকাশ বাতাস আর হুজুরকে সাক্ষী করে আমার মাকে বিয়ে করে। যে বিয়ের কোনো কাবিনের ব্যাপার কোনো কিছুই ছিল না, এবং বিয়ে করার পরে তাদের 3 মাস সংসার জীবনও কাটে। ওই লোকটা নাকি পেশায় ছিল একজন রিক্সা ড্রাইভার, তিনি রিক্সা চালাতেন। এবং 3 মাস পরে এই লোকটা আমার মাকে একা রেখে ওখান থেকে পালিয়ে যায়, চলে যায়। এবং একটা পর্যায়ে আমার মা নাকি আমার দুধ ছাড়া হলে পরে ওই বুড়ির কাছে রেখে তিনি গ্রামে যায়, এবং গ্রামে গিয়ে বলে যে আপনি আমার ছেলেটাকে রাখেন, আমি গ্রাম থেকে ঘুরে আবারও আসবো। ওই বুড়ির কাছে ছোট্ট বয়সে আমার মা আমাকে রেখে চলে যায়। এরপর থেকে আমার মা আর কোনো দিনও রাজধানী ঢাকার বুকে ফিরে আসেনি। আজও বুড়ি সেই বস্তিতেই আছে, ওই বস্তিতেই বুড়ি আছে, কিন্তু আমার মা আর কখনোই ফিরে আসেনি।
এবং আমার ওই দাদি আমার মায়ের তেমন কোনো ঠিকানাও জানতো না, শুধু এটাই জানতো রংপুর বিভাগের কোনো এক উপজেলা আমার মায়ের বাড়ি। এই ছাড়া আর কোনো ঠিকানা আমার বাবা মায়ের কোনো কিছুই তিনি জানতেন না। একটা পর্যায়ে আমি বুঝতে পারি আমি আসলেই এতিম। দাদির বয়স বাড়তেছে, উনি আগের মতো করে আর ভিক্ষা করতে পারে না। একবেলা ভিক্ষা করলে আরেক বেলা ঘরে এসে বিশ্রাম করে। বস্তির খারাপ ছেলেদের সাথে থাকতে থাকতে আমিও প্রায় অনেকটাই খারাপ হয়ে গেছি। আমিও আর ভালো রইলাম না। বিড়ি খাওয়া, বস্তির খারাপ ছেলেদের সাথে উঠা বসা, এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই খারাপের দিকে যখন চলে যাচ্ছিলাম, ওই দাদি তখন তা বুঝতে পারার পরে আমার দাদি একদিন আমারে বলল, তোরে আমি একটা গ্যারেজে চাকরি দিব, তাইলে তুই ভালো হয়ে যাবি। সে সময়টাতে টেম্পুর গ্যারেজ ছিল। আমার দাদি তখন আমাকে একটা টেম্পুর গ্যারেজে চাকরি দিল। আমি দেখতে শুনতে খুব বেশি সুদর্শন ছিলাম, আমার চেহারা অনেক সুন্দর ছিল। দাদির মুখে শুনেছিলাম আমার বাবা নাকি দেখতে পাকিস্তানি লোকদের মতো ছিল, অনেক ফর্সা ছিল, চেহারা অনেক মায়া ছিল এবং লম্বা ছিল। আমি নাকি অনেকটাই দেখতে আমার সেই বাবার মতোই হয়েছি। তো দাদি আমাকে তখন একটা টেম্পু ফ্যাক্টরিতে, মানে টেম্পুর কারখানায়, মানে আপনার গ্যারেজে আমাকে চাকরি দেয়। আমি তখন টেম্পুর গ্যারেজে কাজ করতে থাকি। এরকম করতে করতে প্রায় 1 থেকে 1.5 বছরের মতো আমি ওখানে কাজ করি। তখনও কিন্তু আমার বয়স কত আমার ঠিক জানা নাই, তবে আমি অতটা বড় হই নাই। 1-1.5 বছর পরে ওই টেম্পুর গ্যারেজে চাকরি করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। একদিন মানে আপনার বেবি ট্যাক্সি, মানে আপনার যে বেবি টেম্পুগুলো হয়, যেগুলো তো হচ্ছে 8-10 জন বসা যায় পিছনে, ওই রকম একটা টেম্পুর মানে ড্রাইভারের সাথে আমি একদিন কথা বলে, ওস্তাদ আমারে আপনার সাথে নিয়ে যান। উনি আমার বলে, আমার সাথে হেল্পারি করবি? আমি বললাম, হেল্পারি করব। আমার এই টেম্পুর গ্যারেজে কাজ করতে ভালো লাগে না, ধুলা বালি কাদা পোড়া তেল একেবারে অসহ্য লাগে। এগুলো বলার পরে উনি তখন ওনার সাথে আমাকে টেম্পুতে হেল্পার হিসাবে কাজে নিয়ে নিল। এরপরে আমি ওনার সাথে থাকতে শুরু করি, বিভিন্ন জায়গায় যাই, ভাড়া মারি, টাকাও তখন ভালো ইনকাম করি। আমার এই গ্যারেজের কাজ আর ভালো লাগতো না, কিন্তু সবাই আমাকে বলতো, তুই যদি গ্যারেজে থাকতি, গ্যারেজের কাজটা শিখতে পারতি, তাহলে এটা একটা সময় তোর কাজে আসতো। তুই না ভুল করেছিস, কিন্তু আমার এই গ্যারেজের কাজ আর ভালো লাগে না। এভাবে টেম্পুর হেল্পারি করতে করতে বেশ কয়েকটা দিন কেটে গেল। একদিন হলো কি, বিকেলবেলা, মানে বিকেলের কাছাকাছি একটা টিপ মারতেছিলাম। তো বিকেলের কাছাকাছি টিপটা মারতেছিলাম, একটা অফিসের একজন মহিলা বসছিল একটা কোনায়। উনি আবার পরিচিত বলতে মানে মাঝে মাঝে আমাদের টেম্পু দিয়েই আসে, আবার আমারে চকলেট এটা ওইটা মাঝে মাঝে দেয়, আবার আমার খুব আদর করে। আমার মাথার চুলগুলো অনেক লম্বা ছিল, জাগরা চুল ছিল, আমি অনেকটা হ্যাংলা লম্বা ছিলাম, চেহারার মধ্যে খুব মায়া ছিল। তো একটা দিন হলো কি, উনি যখন টেম্পু থেকে নেমে যাওয়ার পরে আমি তখন, আমাদের প্রথম টিপ মারা হয়েছে, টেম্পুটা একটু পরিষ্কার করবো আর কি, এরপরে টিপটা মারবো নাস্তা পানি খায়া। তো টেম্পু পরিষ্কার করতে গেলে টেম্পুর ড্রাইভারের পিছনের কোনার মধ্যে একটা ব্যাগ পড়েছিল, সাদা একটা ব্যাগ। মহিলাদের হাতে ওই সময় এরকম ছোটো ছোটো ব্যাগ তারা হাতে নিত, এখন তার মানে ওগুলোকে এখন তো বড় বড় ওয়ালেট নিয়ে হাঁটে, ছোটো ব্যাগ ছিল, সাদা কালারের একটা ব্যাগ। তো ব্যাগটা আমি তখন ওখানে পাইয়া আমি এটা পকেটের মধ্যে নিছি। ব্যাগের মধ্যে কি এটা তো আর আমি জানি না। তো আমি বারাটারা মারতেছি, হঠাৎ করে খবর আসছে আমার ওই বস্তি থেকে আমার দাদি নাকি অসুস্থ, মানে দাদি মোটামুটি অনেকটা অসুস্থ, এরকম একটা খবর পাইছি। পাওয়ার পরে ওই ব্যাগটারে পকেটের মধ্যে নিয়েই আমি তখন দাদির দেখতে বস্তিতে চলে গেছি। দাদি অসুস্থ এরকম খবর আসছে। বস্তিতে যাই দেখতেছি যে আমার দাদির অবস্থা খুব খারাপ, মানে দাদি কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, মানে এই মরে যায় একটা অবস্থা। বুঝতে পারতেছিলাম না যে এই সময় আমি কি করব। আমি তো ছোট মানুষ। এরপরও ডাক্তার নিয়ে আসছি, ডাক্তার এসে দাদির স্যালাইন ট্যালাইন দিয়ে কোনোভাবে তাদের ঠিক করছে। তা আমি আর গাড়িতে আসতে পারি নাই, মানে আর হেল্পারিতে আসতে পারি নাই। তখন রাত্র প্রায় 9টা থেকে 9:30 বেজে গেছে। তো আমি কিন্তু সারাদিন যাই করতাম, রাতে গিয়া দাদির সাথে ঘুমাইতাম। তো দাদি একটু সুস্থ হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। পরে আমি দাদির সাথে শুইলাম। দাদি আমার জড়ায় ধরলো, তুই যে পকেটের মধ্যে যে ব্যাগটা আছে, ওই ব্যাগটা খোঁচর মোচর করতেছে, মানে ব্যাগটা কীরকম খোঁচর মোচর করতেছে। দাদি তখন আমারে বললো যে, তোর পকেটের মধ্যে কী রে, তোর প্যাকেটের মধ্যে কী রাকিব? আমি তখন পকেটে হাত দিয়ে বললাম যে, ও দাদি তুমি তো অসুস্থ, আমি তো তোমার বলতে ভুলে গেছিলাম, আমি একটা জিনিস পাইছি টেম্পুর মধ্যে, ওইটা কার আমি জানি না, তাই এটা পাইছি আমি, এটা পরে আমি পকেট থেকে বের করছি। বের করে দাদিরে বললাম, দাদি ব্যাগটা পাইছি টেম্পুর মধ্যে, এরপরে তোমার অসুস্থর খবর শুনে চলে আসছি, টেম্পুর গ্যারেজেরও কাউকে দেখাইতে পারি নাই। দাদি তখন আমারে বলে, এটার মধ্যে কি আছে? আমি বললাম, কি আছে তা তো জানি না। এই বলে দাদি তখন এটা খুলছে। খোলার পরে এটার ভিতরে অনেক বড় বড় 2টা স্বর্ণের কানের দুল পাইছে এবং কয়েকটা ভিজিটিং কার্ড এবং আরও কিছু মানে ভাঙতি টাকা টুকা আছে। তো স্বর্ণের কানের দুলগুলো খুব বড় বড়। তো দাদিগুলো পাওয়ার পরে বললো যে, তুই এটা কই পাইছিস? আমি বললাম, দাদি টেম্পু পরিষ্কার করতে গেছিলাম তো ওইখানেই পাইছি। দাদি আমারে বলে, এটা কার?
আমি বললাম এইটা কার, তা তো আর আমি জানি না। দাদি বলে তুই জানিস এটা খুব দামি একটা জিনিস, এটা অনেক দামি একটা জিনিস, এটা তুই কই পেয়েছিস? আমি দাদিকে আবারও বলতেছি দাদি এটা আমি কই পেয়েছি আমি জানি না, আর এটা যে দামি জিনিস আমি সেটাও বুঝি না। আমার দাদি তখন আমারে বলল, শোন, অন্যের সম্পত্তির প্রতি লোভ রাখা ভালো না, অন্যের ধনের প্রতি লোভ দেখানো ভালো না। তুই একটা কাজ কর, এটা তুই ওই সকালবেলা গিয়ে এটা যার গোপনে গোপনে তার খবর নিয়ে এটা তার দিয়ে দিবি আমারে বলে। তাই আমি বললাম যে দাদি গোপনে গোপনে খবর নিব, এইটা তো গ্যারেজে যে আমি যেহেতু এটার মধ্যে এত জিনিস আছে, স্বর্ণ গয়না আছে, গ্যারেজে গিয়ে বললেই তো সবাই এটা নিয়ে যাবে। দাদি তখন আমারে বলে আচ্ছা ঠিক আছে, তুই কি জানিস যে কার হতে পারে? আমি বললাম দাদি একটা মহিলা আছে, উনি কোথায় জানি চাকরি করে, উনি সবসময় ওই সিটটাতে বসতো, আমার কাছে মনে হয় ওই মহিলাটার। দাদি আমার বললো আচ্ছা ঠিক আছে, যদি ওই মহিলার হয় তাহলে তুই এটা আমার কাছ থেকে নিয়ে ওই মহিলারে দিয়ে দিবি। এই বলে ওটা দাদির কাছে জমা দিয়ে আমি তখন রাতের বেলায় ঘুমাই গেছি। চিন্তা করেন ওই সময় ছোট মানুষ ছিলাম তো এটা বুঝতে পারি নাই, এখন বুঝতেছি যে বড় বড় দুইটা কানের দুলের কিন্তু অনেক দাম। আর আমার দাদি একজন ভিক্ষুক ছিলেন, তার ভিতরে ওই মানে স্বর্ণের ওই ধুলের কোনো লোভ জাগে নাই, এবং উল্টা তিনি আমাকে যার এটা ব্যাগ তাকে ফিরে দেওয়ার জন্য আমাকে অনুরোধ করলো। যাই হোক, এরপরের দিন আমি আবারও গেলাম, গাড়িতে গেলাম, ওই মহিলাটার আর দেখলাম না, মহিলাটার আসলো না। ওই দিনও কেটে গেল, দাদি জিজ্ঞেস করলো, আমি বললাম যে না, মহিলারা পাই নাই। পরের দিন সকালবেলা ওই মহিলার আমি ভাড়া নিয়ে যাইতেছি, মহিলা তখন গাড়িতে উঠছে, ভীষণ একটা চেহারা, মনটা খারাপ। তো উনি যে অফিসে চাকরি করে ওই অফিসের সামনে পরে আমাদের টেম্পো দাঁড়াইছে, উনি নামছে, নামার পরে আমরা আরেকটু সামনে গিয়ে কিন্তু সব যাত্রীদেরকে নামাই দিব। তখন ভাবতেছি মহিলারে বলবো, আবার চিন্তা করতেছি এখানকার মধ্যে বললে আবার কি হয়, আগে যাত্রী নামাই দিই, মহিলা যদি উল্টা আমার চোর টোর মনে করে। তখন আমি সামনের গ্যারেজে গিয়ে যাত্রী সব নামাই দিছি, নামাই দিয়া অন্য একটা হেল্পারে বললাম তুই ভাড়াটা নিয়ে যা, আমি একটু আসতেছি। ওখানে ওইটা গ্যারেজের মধ্যে আরেকটা হেল্পারে আমি গাড়িতে উঠাই দিলাম, ওস্তাদরে বললাম আমার শরীরটা ভালো লাগে না, আমি একটু চা মা খাই, আপনি যান। আসলে চাটা খাবো না, ওই মহিলার অফিসের সামনে আবারও আসছি। আইসা অফিসের সামনে দারোয়ান আছে, আমি তার ভিতরে ঢুকতে পারবো না, ওইখানে দাঁড়ায় আছি। মহিলা সম্ভবত ভিতর থেকে কোনো না কোনোভাবে আমাকে দেখতে পাইছে, মহিলা আবার ওই রিসিপশনে মানে অফিসটার সামনেই বসে, দেখা ওখান থেকে বেরিয়ে আসছে। আইসা আমারে বলে কী রে তুই এখানে কেন? আমি বললাম যে আপনার সাথে একটু কথা বলতে আসছি। পরে বলা আমার সাথে কি বলবি? আমি বললাম মানে ম্যাডাম রাগ করেন না, একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি কোনো কিছু হারাইছেন? এটা বলার পরে মহিলা তখন বসে গেছে, বৈশা বলতেছে যে হারাইছি। আমি বললাম কী হারাইছেন? বলে আমার একটা ব্যাগ হারাইছি, আমার ব্যাগের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, আমার একজোড়া কানের দুল ছিল, সাদা কালারের এরকম একটা ছোট ব্যাগ। আমি বললাম আমি না ব্যাগটা পাইছি, এবং ব্যাগটা পাইছি এটা বলাতে উনি আমাকে জড়িয়ে ধরলো, ধরে বলতেছে বাবা কি বলিস তুই, ব্যাগ পাইছিস? আমি বললাম হ্যাঁ। বলে এটা কই? আমি বললাম এটা আমার দাদির কাছে। উনি তখন আমাকে বলতেছে বাবারে তুই আমার জীবন বাঁচাইছিস, আমার তাড়াতাড়ি এগুলো দে, এটা কই? তোর দাদির কাছে আমি যাব। এই বলে তখন আবার ভিতরে ঢুকলো অফিসে, আমাকেও সাথে ঢুকাইলো, ঢুকানোর পর ওনার ব্যাগ, আরেকটা ব্যাগ আছে, বড় ব্যাগটা নিচ্ছে, নিয়ে আমার সাথে বেরোইছে। বেরোয়া ওখান থেকে উনি একটা টেম্পো নিল, মানে টেম্পো বলতে বেবি ট্যাক্সি, একটা বেবি ট্যাক্সি নিল, এবং বেবি ট্যাক্সি দিয়ে উনি হচ্ছে সোজা ওই আমার দাদির বস্তির কাছাকাছি আসছে। আসার পরে বস্তির ভিতরে ঢুকছি, ঢুকার পরে আমার দাদি তখন নাই, দাদি ভিক্ষা করার জন্য বাইরে চলে গেছে। উনি বলে কোথায়? আমি বললাম আমার দাদির কাছে ছিল, তার দাদি তো ভিক্ষা করতে বাইরে চলে গেছে, এখন মানে আমি তো বলতে পারি না, তবে ঘরের মধ্যে কোথাও না, আমি ঘরে অনেক খোঁজাখুঁজি করছি। মহিলা বলে তোর দাদি কখন আসবে, আসবে নাকি আসবে না? আমি বললাম না না, দাদি আর আমি তো একই ঘরে থাকি, আর আমার দাদিই তো বললো যে আপনি যদি কখনো আসেন বা আমি যদি এটা মালিক পাই, মালিকের কাছে যাতে এটা আমি পৌঁছাই দিই, আমার দাদি আমাকে এটা আদেশ করছে। তো উনি আমারে বলতেছে তোর বাবা মা কই? আমি বললাম আমার বাবা মা কেউ নেই। বলে তুই কোথায় থাকিস? আমি বললাম এখানেই থাকি, ছোটোবেলায় দাদির কাছে বড় হয়েছি। এরকম করতে করতে জোহরে আজান দিয়ে দিছে, দুপুর হয়ে গেছে। মহিলা আমারে বলতেছে যে, আমি বললাম আমি ভাত খাবো, আমি হোটেলে যাই, দাদি তো ঘরে কিছু নাতে নাই। মহিলা বলে না ভাত খাইতে হবে না, তোর এমন কিছু খাওয়াবো, অপেক্ষা কর, দেখি তোর দাদি আসে কিনা। অনেকক্ষণ হয়ে গেল, দেখলাম দাদি আর আসে না। না আসার পরে প্রায় 2টা বেজে গেছে। আমি তখন মহিলারা বললাম দেখেন আমার দাদি একটা জায়গায় ভিক্ষা করে, দাদি তো শরীর ভালো না, দাদি এখন হেঁটে হেঁটে ভিক্ষা করে না, দেখি ওই জায়গাটা আসে কিনা চলেন। তো ওইখান থেকে ওই মহিলারে নিয়ে আমি তখন ওই জায়গার মধ্যে গেলাম। ওই জায়গার মধ্যে যাই দিই মানে ফুটওভার ব্রিজের নিচে আমার দাদি ভিক্ষা করতেছে। ওখানে যা দাদিরে ধরলাম, দাদি দাদি আমার বলে এই মহিলা কে? আমি বললাম তুই না একটা ব্যাগ পাইছিলা, আমি না তোমার একটা ব্যাগ দিছিলাম, ওই ব্যাগের এই মহিলাটার ব্যাগ। আমার দাদি তখন খোট থেকে ব্যাগটা বের করে আমার দিয়ে বললো মহিলার দিয়ে দে। তখন আমি ব্যাগটা নিলাম, ব্যাগটা নিয়ে বললাম যান আপনার ব্যাগ আপনি নিয়ে যান।
মহিলা তখন খুলে খুলে চেক করলো সব কিছু ঠিক আছে কিনা, সব ঠিক আছে। ঠিক থাকার পরে মহিলা আমার দাদিরে বলতেছে, আজকে আর ভিক্ষা করা লাগবে না, আপনি সারাদিন ভিক্ষা করে যা পাইবেন তা আমি দিয়ে দিব, চলেন। দাদি আসতে চায় না, তারপরেও জোরাজোরি করে ফুটওভার ব্রিজের নিচে থেকে দাদিকে নিয়ে আসলো। মহিলা, আমি আর দাদি একসাথে হোটেলে বসে ভাত খাইলাম, যদিও ভাতের বিলই মহিলা দিছে। দেওয়ার পরে বস্তির ওই ছোট্ট ঘরে আমার দাদি, মহিলা আর আমি একসাথে ঢুকলাম। ঢুকার পরে মহিলা আমার দাদিরে বলে যে এর বাবা মা কই। তখন আমার দাদি সেই গল্পটাই মহিলাকে শোনায় যে আমার বাবা মা এভাবে হারাই গেছে। এই মহিলা তখন বলতেছে, দেখেন আপনি কিছু মনে করবেন না, আপনার তো অনেক বয়স হয়েছে এবং আপনি যে ভিক্ষা করেন এটা আমার কাছে ভালো লাগে না। আমার নিজের মাও নাই, বাবাও নাই, আমি ঢাকা শহরে একাই থাকি। আমার একটা বিয়ে হয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ডটা ভালো ছিল না, নেশাখোর ছিল, খারাপ ছিল। হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি আর নতুন করে বিয়ে শাদী বসি নাই। ঢাকা শহরে একাই থাকি, আমার নিজের একটা বাসা আছে, ওই বাসা আমি একাই থাকি। যদি কিছু না মনে করেন, আপনাকে আর আপনার নাতিকে আমি সে বাসায় নিতে চাই। আপনি আমার মায়ের বয়সী, টুকিটাকি পারলে কোনো বাসায় কাজ করবেন, আর না পারলে আমার কোনো দাবি নাই। আমি আপনার নাতিরই পড়াশোনা করাতে চাই। আমার নিজের তো এই দুনিয়াতে কেউ নেই, আমার মরার পর যাতে আমার কবরের কাছে কেউ একজন এসে দাঁড়াতে পারে, অন্তত সেই জন্য হলেও আমি আপনার নাতিকে সাথে করে নিতে চাই। আমার ওই দাদি তখন ওই মহিলার মুখের দিকে তাকিয়ে আছে, চোখের বাণীগুলো ছেড়ে দিয়ে বলল, মারে তুমি আমারে যা শোনাইছো রে মা, আমার যাওয়ার দরকার নাই, আমি ভিক্ষা করে জীবন কাটাই দিব, আমি কারো বোঝা হতে চাই না। যদি পারো তুমি রাকিবরে নিয়ে যাও। রাকিব অনেক ভালো ছেলে, দেখো বস্তিতে অনেক খারাপ ছেলেরা আছে। রাকিব একটা সময় খারাপ হতে চেয়েছিল, বাট আমি ওরে খারাপ লাইনে যেতে দেই নাই। আমার নাতিটা অনেক ভালো, তুমি ওরে নিয়ে যাও, ওর বাবা মা কেউ নাই, ওরে মানুষের মতো মানুষ করে এই সমাজে ওর একটা পরিচয় দিও, একটা নতুন জীবন দিও। মহিলা তখন বলল যে না, আমি আপনাকেও সাথে করে নিয়ে যাব, আপনি আমার সাথে চলেন। একরকম জোরাজোরি করে ওই মহিলা আমাকে আর দাদিকে প্রায় 2 দিন পরে বস্তি থেকে সম্পূর্ণভাবে ওনার ফ্ল্যাটে নিয়ে গেল। ওনার 2 রুমের একটা বাসা, 2 রুমের একটা বাসা ছিল, এবং ওই 2 রুমের মধ্যে এক রুমে আমাকে আর দাদিকে থাকতে দিল, আরেক রুমে মহিলা একাই থাকতেছে। উনি একটা চাকরি করে বেসরকারি কোম্পানিতে, অনেক ভালো টাকা বেতনও পায়। এবং আমি শুনেছিলাম যে ফ্ল্যাটে উনি থাকে ওইটা ওনার নিজের, এটা উনি নিজের কিনা ফ্ল্যাট। তো এই মহিলার বাড়ি কই, ওনার ঠিকানা আমি কোনো কিছুই জানতাম না। ওই বাসার মধ্যে আমি তখন থাকতে শুরু করি। তখন আমার বয়স কত হবে, আনুমানিক 6 বা 7 বছর এরকম বয়স। তা এরকম বয়সে মহিলা তখন আমারে করলো কি, স্কুলে ভর্তি করাবে। বিশেষ করে আমি নিজের নামও লিখতে পারি না, সরু সরেয়া কোনো কিছুই পারি না, আমাকে স্কুলে ভর্তি করায়। স্কুলে ভর্তি করানোর পরে আমি একদিন গিয়া পরের দিন আর যাই না, এবং উনি আমার বলে, যাবা না কেন? আমার ভালো লাগে না পড়াশোনা করতে, আমি তো পড়াশোনা করতে পারি না, আমি নিজের নামও লিখতে পারি না। আর ওখানে বাচ্চাদের সাথে আমার ভর্তি করাইছে, ওরা সব পারে। এরপরে আমার খুবই একটা ক্লাসে ভর্তি করাইছে, আমি আপনাদের কি বলবো, একেবারে ছোট একটা ক্লাস। তা ওই ক্লাসে ভর্তি হয়েছি, সব বাচ্চারা ছোট ছোট, একেবারে ছোট। তা ওদের সাথে আমি পড়তেছি, ওরা ঠিকমতো বুঝেও না, অনেক লজ্জা লাগতো, ধরো আমি ক্লাস করব না, এই সেই। আমি আবারও পড়াশোনা বন্ধ করে দিলাম। আপনি বিশ্বাস করবেন না, ওই মহিলা যাকে আমি মা ডেকে যে পড়ে, ওনার নাম হচ্ছে সালমা আক্তার। ওই সালমা আক্তার উনি করতো কি, প্রতিদিন সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত আমারে পড়াইতো। আবার আমার পড়াশোনার জ্ঞান অনেক ভালো ছিল, ধরেন একটা জিনিস আমাকে একবার বলে দিলে এটা আবার দ্বিতীয়বার বলা লাগতো না। এইভাবে আমাকে উনি 1 বছরের মতো আমার পিছনে শ্রম দেয়। 1 বছর পরে উনি আমাকে ডিরেক্টলি ক্লাস 4-এ নিয়ে ভর্তি করায় দেয়। 1, 2, 3 বাদ দিয়ে ডিরেক্ট 4-এ ভর্তি করায় দেয়, আমার বয়সী ছেলেদের সাথে আমাকে ভর্তি করায়। তাও আমি ওনাদের হিসাব করতে গেলে তখন আমি ক্লাস 4-এ যখন পড়ি, তখন আমার বয়স তো প্রায় 7-8 বছরের মতো। তখন আমি মোটামুটি অনেকটাই বড়ই বলতে গেলে। তো এইখানে আমাকে তখন ক্লাস 4-এ ভর্তি করায় দেয়। আমি কিন্তু 4-এর পড়া পারতাম, রিডিং পড়তে পারতাম, এরপরে যোগ বিয়োগ করতে পারতাম, গুণ ভাগ করতে পারতাম, এবং মোটামুটি ইংলিশও বানান করে করে পড়তে পারতাম। সব কিছু আমার একটা আয়ত্তে চলে আসছে, আমি পড়তে পারি। তো ক্লাস 4-এ ভর্তি করাইলো। তা ক্লাস 4-এ আমি পড়তেছি, উনি আমারে প্রতি রাতের বেলা আমাকে পড়াইতো। এবং আর আমার যে দাদি ছিল, দাদি ওনার বাসায় সব কাজ করে দিত। বাসন গোছা থেকে শুরু করে, রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু দাদি করতো। যদিও উনি সবসময় তাদেরকে বলতো যে আপনার এত কাজ করার দরকার নেই, আপনি খাওয়া দাওয়া করেন, রেস্ট করেন, আমি অফিস থেকে এসে আমি করব। কিন্তু আমার দাদি শুনতো না। দাদি সেই সকাল থেকে রাত অবধি পর্যন্ত কাজ করতো। আবার ভিক্ষা কিন্তু করতো না, এমনি অন্য অন্য মানুষের বাসায় কাজ করেও দিত আমার দাদি। তো এটা তো উনি খুব রাগ করতো। আমার দাদি বলে, আমরা একটু করলে কি হয়? তাই দাদি অন্যের বাসায় গিয়ে কাজ টাজ করতো, ওইখানে কিছু টাকা টুকা পাইতো, ওইটা দিয়ে আবার বাজার সাজার করে না, উল্টা আমার এটা ওইটা খাওয়াইতো। তো উনি কিন্তু রাগ করতো, আমার ওই সালমা মা যিনি ছিল উনি রাগ করতো। উনি দাদিরে বলতো যে যা লাগে যেটা লাগে সবই তো আমি করতেছি, আমি দিব, তা আপনি কেন যান, আপনি এটা যাইয়েন না। এরকম করতে করতে আমি যখন ক্লাস 7-এ পড়ি,
আমি 4, 5, 6, 7 ক্লাস 7-এ যখন আমি পড়ি তখন আমার পড়াশোনায় খুব ভালো, মানে পড়াশোনা আমি খুব ভালো। আমি যে স্কুলে, যে আইডিয়াল স্কুলে পড়াশোনা করতাম, ওখানে আমার রুল নাম্বার ছিল 3, মানে 3 ছিল আমার রুল নাম্বার। তাহলে বুঝুন আমি কতটা মেধাবী ছিলাম। তো ওই সময় ক্লাস 7-এ পড়া অবস্থা আমার ওই দাদি মারা যায়। তো দাদি মারা যায়, যে মহিলা আমাকে পড়াশোনা করাইতেছে বা ছেলে হিসেবে পরিচয় দিয়েছে সালমা আক্তার, ওনার বাড়ি ছিল বরিশালে। ওনার বাবা মা সবাই বরিশালে থাকে, কিন্তু তিনি কখনো যায় না, বাবা মায়ের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। ওনার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, শ্বশুরবাড়ির সাথেও কোনো সম্পর্ক নেই, উনি একাই থাকে। তারপরে একটা পর্যায়ে দেখা গেল যে উনি তখন করলো কি, যখন আমি ক্লাস 7-এ পড়ে আমার দাদি মারা গেছে, আমার দাদির লাশ আমরা ঢাকায় দাফন করতে পারিনি, কারণ মানে খুব বাজে অবস্থা ছিল, এটা নাই বলে যাই হোক। পরে আমরা বরিশালে নিয়ে আমার দাদির লাশ আমরা দাফন করি ওই মহিলার বাড়িতে, এবং সেও তার মা পরিচয় দিয়ে ওখানে ওনার লাশটা দাফন করে। এবং সেখানে তার বাবা মা সবাই আছে, কিন্তু তার বাবা মারও তার সাথে ভালো না, সেও তার বাবা মায়ের সাথে ভালো না। একটা পর্যায়ে তিনি বরিশাল থেকে চলে আসে আবারও ঢাকাতে এলে পরে আমি আবার ওনার সাথে থাকতে শুরু করি, পড়াশোনা করি, এবং সব কিছু আমার তখন ঠিক আছে। ওনার আমি মা বলে ডাকি, উনি আমার সন্তানের মতো আদর করে, ওনার অফিসে নিয়ে যায়, আবার অফিস থেকে আমাকে নিয়ে আসে, মানে স্কুলে দিয়ে আসে, স্কুল থেকে নিয়ে আসে, রান্না বান্না উনি নিজেই করে, আমি সব কিছু নিয়ে আমাকে মানে নিজের মতো করে করতো। এবং আমি ওনার বাসায় আসার পরে ওনার মনে হলো যে ওনার জীবনটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার সাথে প্রচুর হাসাহাসি করে, প্রচুর ঘোরাফেরা করে, মানে এক কথায় বলতে গেলে উনি আমাকে অনেকটা ভালোবাসে। উনি অনেকটা ভালোবাসে এবং আমিও ওনাকে অসম্ভব রকমের ভালোবাসি। দুজনের মাঝে খুব গভীর এবং মধুর একটা সম্পর্ক আস্তে আস্তে করে গড়ে ওঠে। এই করতে করতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই, আমার এসএসসি রেজাল্টও খুব ভালো হয়। তো আমি কিন্তু একটু অন্যরকম ছিলাম, অন্যরকম বলতে কি আমি খুবই শান্ত স্বভাবের একটা ছেলে ছিলাম, কারোর সাথে খুব বেশি কথা বলতাম না, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতাম না, এবং খুবই শান্ত স্বভাবই, মানে এতটাই শান্ত ছিলাম যে আমাকে অনেকেই দেখলে মনে করতো যে আমি মনে হয় হিজড়া, এরকম করে বলতো। কারণ প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতাম না, কারোর দিকে তাকাইতাম না, চুপচাপ থাকতাম, এক অন্যরকম জীবনযাপন আমি করতাম। এরকম করতে করতে যখন আমি আপনার এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি রেজাল্টও আউট হওয়ার পরে উনি তখন আমাকে আমাকে বলতেছে একটা প্রাইভেট কলেজ উনি ভর্তি করাবে। ওনার কোন ফ্রেন্ড ওনাকে সাজেস্ট করে, মানে আমার মাকে কোন ফ্রেন্ডে সাজেস্ট করে যে প্রাইভেট কলেজ ভর্তি করানোর জন্য, উনি আমাকে তখন একটা প্রাইভেট কলেজে ভর্তি করায়। তো ওইটাতে কিন্তু খরচ অনেক বেশি, মানে প্রতি মাসে পড়াশোনার খরচ অনেক বেশি টাকা টুকা লাগে। তো এরপর উনি আমাকে ওখানে ভর্তি করায় যে না তুই ওখানেই পড়বি। আমি বললাম যে প্রতি মাসে এত টাকা খরচ করবেন আপনি, আর তারপরও বলে যে না সমস্যা নাই তুই এখানেই পড়বি। তো প্রাইভেটে কলেজে ভর্তি করায়। তো কলেজটাতে ভর্তি হওয়ার পরেই না আমার কাছে ভালো লাগতো না, কেন জানেন? ওখানে যারা পড়াশোনা করতো ওদের পোশাক আশাক, চলাফেরা, লাইফস্টাইল পুরো আমার কাছ থেকেও আলাদা ছিল। গাড়ি দিয়ে আসতো, গাড়ি দিয়ে যাইতো, মানে কেমন জানি একটা বড়লোকি ভাব ছিল, এগুলো আমার ভালো লাগতো না। এরপর আমি পড়াশোনা করতে থাকি, এইভাবে 3 মাস পেরিয়ে গেল কলেজ জীবনে। তো 3 মাসে আমার কোনো ফ্রেন্ড হলো না, কোনো ছেলে ফ্রেন্ডও নাই, কোনো মেয়ে ফ্রেন্ডও নাই, আমি কারোর সাথে কথাও বলি না, মানে কলেজে যাই, কলেজ থেকে চলে আসি। কিন্তু কলেজে আমার সাথে যারা পড়তো আর কি, তাদের তুলনায় আমি অনেক বেশি লম্বা এবং অনেকটা ফর্সা ছিলাম বাকি ছাত্রছাত্রীদের তুলনায়। তো এমন করতে করতে কলেজে পড়া অবস্থায় হঠাৎ করে একটা মেয়ে, যার নাম হচ্ছে অরিন নামের একটা মেয়ে, একদিন আমাকে কফি খাওয়ার জন্য ইনভাইট করলো আমাকে, যে দুপুরবেলা মানে লাঞ্চে আমাকে ডাকবে আর কি। কফি হাউস বলে একটা রেস্টুরেন্ট ছিল ওখানে আমাকে তখন নিয়ে যাবে আর কি। তো আমি আসলে কারোর সাথেই যাই না, বাট মেয়েটা খুব জোরাজোরি করলো, একটা সময় বললো যে আজকে তার বার্থডে, এই জন্য আমাদের মানে ক্যাম্পাসে যারা আছে আমাদের এইজের তাদের সবাইকেও খাওয়াবে। তো এরকম করে ভাবলাম যেটা একটা ইনভিটেশন বা দাওয়াতের মতো, তখন আমি ওই কফি শপে গেলাম। কিন্তু যাওয়ার পরে যেটা দেখলাম যে ওখানে কেউই নেই, শুধু ও একাই। পরে আমি একটু বিব্রত হয়ে বললাম, ওর নাম ছিল অরিন। আমি বললাম, অরিন তুমি একাই, এখানে তো আর কেউ নেই, আমাকে কেন ডেকেছো বা কারণটা কি? তুমি বললো আজকে তোমার জন্মদিন, তুমি আমাদের বেসে সবাইকে খাওয়াইবা, বাট এখানে তো আমি আমাদের বেসের কাউকে দেখতে পাচ্ছি না, আমাকে এখানে কেন নিয়ে আসছো? আমাকে বলে, রাকিব আমার না তোমার সম্বন্ধে জানার অনেক ইচ্ছা। আমি তখন বললাম যে আমার সম্বন্ধে জানার অনেক ইচ্ছা কেন? আমাকে বলে, না তোমার চলাফেরা, তোমার জীবনযাত্রা, তোমার লাইফস্টাইল, মানে সব কিছু কেমন জানি আমার কাছে একটু ব্যতিক্রম ধরে মনে হয়। কেন জানি তোমাকে দেখলে মনে হয় যে তুমি কোনো মানুষ না, তুমি কোনো জন্তু বা এই টাইপের কিছু আমার কাছে মনে হয়। আমি তখন বললাম যে কেন এরকম কিছু মনে হবে কেন? আমি তো স্বাভাবিক মানুষ, সবার মতো, সবাই যেরকম চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, এরকমই। আমাকে বলে যে না, সবার ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, এরপরে ছেলে মেয়েদের মাঝে একটা কেমিস্ট্রি আছে, একটা ভালো সম্পর্ক আছে, বাট তোমার মাঝে এরকম কোনো কিছুই দেখতে পাই না। তুমি সারাদিন মুখটাকে ঘোমরা করে থাকো, কেমন জানি একটা মানে অন্যরকম একটা হেজিটেশন, টেনশন, এরকম একটা মানে
অবস্থা তোমার, আমি আসলে মানে বুঝি না যে তোমার কী হয়েছে, আমাকে একটু বলবা? আমি তখন বললাম, দেখেন আমার কিছুই হয়নি, আপনি শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করতেছেন, বা তুমি শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করতেছো, এরকম কিছুই না। আমাকে বলো, আচ্ছা তোমার আব্বা আম্মার সম্বন্ধে আমাকে একটু বলো। তাই আমি বললাম যে দেখো, আমার তো আব্বা নাই, মা আছে, কিন্তু আমাকে বলো তোমার আব্বার নাম কি। তো আমি ওখানে আমার আব্বার নামটা যে ব্যবহার করছি আর কি, এটা অনেক কাহিনী, ওইদিকে না যাই, একটা নাম ব্যবহার করেছি। পর ও আমাকে বলেছে আমার কাছে এটা ফেক মনে হয়, আর আমি যতটুকু ধারণা আছে ও আমার সম্বন্ধে কিছু না জেনেছে, জানার পরে এরকমটা করতেছে। তো সেদিন তার সাথে কথাবার্তা বললাম, আমি সেফ শুধু 1 কাপ কফি খাইছি, খাওয়ার পরে চলে আসছি, এবং এরপরে দেখতাম সে আমাকে প্রচুর বিরক্ত করে। মানে আমাকে এক কথায় বলতে গেলে আমার সাথে ও রিলেশনে যেতে চায়, আমাকে প্রপোজ করে, ও আমার সাথে রিলেশন করবে, মানে খুবভাবে আমাকে প্রেশার দিচ্ছে। তখন আমি সবেমাত্র কলেজে পড়ি, ছোট একটা ছেলে, অত কিছু বুঝি না। তো আর আমার তো এমনি পারিবারিক অবস্থা, আমার পারিবারিক বলতে তো পারিবারিক কিছুই নেই, একজন মহিলা আশ্রয় দিয়েছে, ওনার ওখানে বড় হচ্ছে, ওনার সাথে আমার কোনো ব্লাডের সম্পর্ক নাই। তো দেখা গেল যে না, ওই মানে ও আমার প্রতি খুব বেশি মানে আকর্ষণ, টান, ভালোবাসা। ক্যাম্পাসের যারা আছে মোটামুটি সবাই আমাকে বোঝায় যে অরিন্তর অনেক পছন্দ করে, অরিন্তরে ভালোবাসে, মানে ওর সাথে যে ওর যে মেয়ে ফ্রেন্ডগুলো আছে, মেয়ে ফ্রেন্ডগুলো আমাকে বোঝায়। তা আমার তো ওরে ভালো লাগতো না, ওরে ভালো লাগতো না বলতেও ভালো লাগার মতো একটা মেয়ে ছিল, খুবই সুন্দরী। কিন্তু দেখা গেলো যে আমার ওকে মানে আমি কোনো সম্পর্কে জড়াতে চাইনি, এই সময়টাতে কোনো সম্পর্কে জড়াতে চাইনি, যে না ওর সাথে আমার মানে হবে না আর কি, করবো না। প্রতিদিন বিরক্ত করতো এবং একটা পর্যায়ে ক্যাম্পাসে আসা বন্ধ করে দেয়। তো 3 দিন 4 দিন হয়ে গেছে ক্যাম্পাসে আসে না। বাকি মেয়েগুলো সবাই আমারে বলতেছে, এই রাকিব ওই তো ক্যাম্পাসে আসে না, ও সুস্থ, ওর একটু দেখতে যাবো চলো। তো আমার ভাই ইচ্ছে করতেছে না। এরপরেও এই মেয়েগুলো আমাকে জোর করে ওরেনের বাসায় একদিন নিয়ে গেল। তা আমি ওদের বাসায় গেলাম, বাসাটা আমার কাছে একটু কেমন জানি একটু ডিফারেন্ট মনে হলো। মানে এটা মনে হলো যেন বাসা না, কোনো একটা হোটেল এই টাইপের কিছু, বা কোনো একটা গেস্ট হাউস, এরকমটাই মনে হলো। তো বুঝতে পারলাম না। এরপর ওর সাথে আমি তখন গেলাম ওখানে, এবং সেখানে যাওয়ার পরে তো মানে মেয়েগুলো আমাকে নিয়ে গেল। পরে ওখানে দেখলাম ওরিন শুয়ে আছে। তা আমি ওর এইভাবে মাথায় হাত দিয়ে দেখলাম যে ওর শরীর টরিল ঠান্ডা, সবই ঠিক আছে। মেয়েগুলো কি বাইরে থেকে হঠাৎ দরজাটা লাগাই দিছে, ওর ফ্রেন্ডগুলা। এখন দরজা লাগাই দেওয়ার পরে আমি অরিনরে বললাম যে কী ব্যাপার, ওর দরজা লাগাই দিল কেন? অরিন আমাকে জড়ায় ধরে কান্না করতে শুরু করছে, যে রাকিব আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে একটা সম্পর্কে জড়াতে চাই, এবং তুমি আমাকে ছেড়ে দিচ্ছ, আমার খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি বললাম, আল্লাহ, তোমার বাসার মধ্যে আসছি, তুমি তোমার ফ্রেন্ডদের দিয়ে দরজা আটকাই দিছো, তোমার আব্বা আম্মা যদি দেখে তাহলে কি হবে বলো, একটা কেলেঙ্কারি হয়ে যাবে না? ও আমাকে বলেছে না, আমার আব্বা আম্মু কেউ বাসায় নেই, কোনো প্রবলেম নেই, কেউ আসবে না এই সময়। আমি তখন বললাম, না ওরিন, এরপরেও ঠিক না, তোমার আব্বা আম্মু না আসুক বা কেউ বাসায় না থাকুক, তারপরেও তুমি আমার সাথে যেটা করতেছো স্টিল এই মুহূর্তে, এইটা ওরিন আমার পছন্দ না, প্লিজ তুমি এটা করো না। মানে আমাকে রিকোয়েস্ট করতেছি না, ও আমার কোনো কথাই শোনে না, আমার সাথে দস্তাদস্তি করতেছে, এবং ও রিলেশন করবে বা এই সেই, মানে এক অন্যরকম অবস্থা ওর মাঝে আমি দেখতেছি। যতই বুঝাইতেছি, যাই করতেছি না, ও বুঝেও না, কথা শোনেও না, আরও বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে, মানে আমার প্রতি আরও বেশি আকুলতা বিকুলতা, মানে এরকম একটা অবস্থা। যাই হোক, এমন করতে করতে আমি একটা পর্যায়ে ওরে বুঝাইলাম যে দেখো, আচ্ছা ঠিক আছে, আমি পরিশেষে চিন্তা করলাম তো পড়াশোনা বন্ধ করে দেয়, পাগলামি করতেছে, হাত কাটে, এই করে সেই করে, আমি একটা সময় রাজি হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি মানে তোমার সাথে রিলেশন করব। বা ও আমার সাথে তখন জড়ায় ধরলো, ওর ফ্রেন্ডদেরকে ডাকলো যে ঠিক আছে রাকিব আমার সাথে রিলেশন করবে, আমরা রিলেশনে আসি, তুমি হচ্ছে মানে সবাইকে এরকম করলো। এর পরের দিন হলো কি, মানে ওই রাতটা কেটে গেল, আমি চলে আসলাম বাসায়, এবং এর পরের দিন আমি যখন ক্যাম্পাসে গেলাম, সবাই বিরিয়ানি খাচ্ছে, মানে সবার হাতে বিরিয়ানির প্যাকেট, আমাকেও তখন একটা বিরিয়ানির প্যাকেট দেওয়া হলো। তো যখন বিরিয়ানির প্যাকেট দেওয়া হলো, মানে আমি একটু অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, এরকম সবার হাতে বিরিয়ানির প্যাকেট আমাকেও দেওয়া হলো। অরিন তখন হাসতেছে, বিরিয়ানি খাইতেছে আর হাসতেছে, আমার বলে তুমিও খাও। তা আমিও তখন খাইলাম। খাওয়ার পরে ওই দিন খাওয়া দাওয়া করে ফেলছি, বুঝছেন, মানে সবাই আমাকে হয়তো বোকাই মনে করবে, কিন্তু আমি জানি না যে আমি আসলে কেমন। তো খাওয়া দাওয়া করলাম, অরিনের সাথে খুব একটা কথা বলি না, বা কথা বলতে চাইলেও আমার সাথে আগের মতো কথা বলে না, মানে হঠাৎ করেও কেন জানি আমার কাছ থেকে অনেকটা দূরে সরে গেছে। তো এরকমটা করতেছে, মানে আগে যেরকম পাগলামি করতো এরকম কিছুই না, এখন রিলেশনে গেলাম, বাট ও কেমন যেন একটু অন্যরকম। তো সব মেয়ের আমাকে দেখলেই হাসে, মানে আমাকে দেখলেই হাসে। এখন সবাই কেন আমাকে দেখলেই হাসে এটাও ভাই বুঝতে পারি না, মানে লজ্জা লাগে যে বিষয়টা কি। অরিন আগের মতো আমার সাথে কথা বলে না, দেখলে আমাকে ইগনোর করে, এবং বাকি মেয়েগুলো ছেলেরা যারাই আছে সবাই আমাকে দেখলে হাসে। এরকম করতে করতে একটা মেয়ে আছে আমাদের ক্যাম্পাসেই পড়ে, ওর নাম হচ্ছে লাভলি। মেয়েটা আবার খুব ভালো আর কি, আমার সাথে মাঝে মাঝে কথাবার্তা বলে।
আমি তখন বললাম, লাভলি কি হচ্ছে আমার সাথে, আমি না বুঝি না। আমি ক্যাম্পাসে আসলে সবাই আমাকে দেখে হাসাহাসি করে এবং মানে কি হচ্ছে আমার সাথে আমাকে বলে। ও তখন লাভলি আমাকে বলে যে রাকিব ভাই আপনাকে বলি দেওয়া হয়েছে, মানে পাঁঠা যেমন বলি দেয় আপনাকে এমনি বলে দিয়েছে, আপনি বুঝতে পারেন নাই। আমি তখন বললাম যে মানে কি বুঝতে পারিনি। ও বলে আপনি বিরিয়ানি খাইছেন না? আমি বললাম হ্যাঁ। বলে ধন্যবাদ, আপনার জন্য আমরা সবাই বিরিয়ানি খেতে পারছি। আমি বললাম তো কি হয়েছে ঘটনাটা আমাকে একটু বলো তো। বলে মূলত অরিন আর শখ, আমাদের এখানে ক্যাম্পাসে আরেকটা মেয়ে আছে না হচ্ছে শখ, তো বলে অরিন আর শখ দুজনেই বাজি ধরছিল যে আপনি তো ক্যাম্পাসে কারোর সাথে কথা বলেন না, কারোর প্রতি আপনার কোনো অ্যাটেনশন নাই, কোনো ছেলে ফ্রেন্ড নাই, কোনো মেয়ে ফ্রেন্ড নাই, আপনি অন্যরকম লাইফ লিড করেন। তো যার কারণে মানে অরিন আর শখ তারা দুজনে মিলে বাজি ধরছে যে ও শখে বাজি ধরছে যে তুই যদি ওরে পটাইতে পারিস, ওর সাথে প্রেম করতে পারিস, তাহলে মানে একটা বাজি হয়েছে আর কি। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, এটা আমি বলতে ভুলে গেছিলাম। শখ নামের যে মেয়েটা আছে ও কিন্তু আমার পছন্দ করতো। ক্যাম্পাসে ভর্তি হওয়ার কিছুদিন পরেও আমাকে চোখ মানে আমার দিকে চোখ রাঙাইতো, চোখ টিপ মারতো, একটু অন্যরকম ভাবসাব ছিল আর কি, এটা আমি বুঝতে পারতাম, বাট আমি এগুলোতে কোনো পাত্তা দিতাম না। তো যখন আসলে বুঝতে পারলাম যে অরিন আমার সাথে এরকম ভালোবাসা নিয়ে বাজি ধরছে বা শখের সাথে বাজি ধরে আমার সাথে রিলেশন করছে, এগুলো বুঝতে পারার পরে ভিতরটাতে অনেকটা কষ্ট কাজ করছে সত্যি কথা বলতে গেলে। বাট আমি এই কষ্টটা কাউকে বুঝতে দিইনি, আমার আশেপাশের কাউকেই বিষয়টা বুঝতে দিইনি। আমি নিজের মতো করে আসি, অরিনের সাথে আর কথা বলি না, অরিনের সাথে আর কথা বলি না। এরকম করতে করতে আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, মানে এই যে 1 বছর কেটে গেছে, কিন্তু এই 1 বছর অরিনকে দেখলে আমি কথা বলতাম না, আগের মতো করেই সবার সাথে আমি হেলে দুলে মিশোভাবে আসি। অনার্স পরীক্ষা দেওয়ার কিছুদিন আগে অরিন আমারে বলতেছে যে মানে আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার কিছুদিন আগে অরিন আমারে বলতেছে যে আচ্ছা রাকিব ভাই, মানে তোমার কি আমার উপরে কোনো রাগ হয় না, কোনো ক্ষোভ হয় না? মানে ওকে দেখলে জিজ্ঞেস করতাম অরিন ভালো আছো? হ্যাঁ, ওরকম করে মানে 8-10 জনের সাথে যেমনি কথা বলতাম ওর সাথে এমনি কথা বলি। ও তখন আমাকে বলে যে আমাকে দেখলে কি তোমার রাগ হয় না, হিংসা হয় না, বা আমি তোমার এরকমভাবে তোমার সাথে চিট করছি, ক্যাম্পাসে সবার সামনে তোকে ছোটো করছি। তা আমি ওরে বললাম যে অরিন তুমি আমার জীবন সম্বন্ধে সবসময় জানার চেষ্টা করছো, বাট আমি আমার জীবন সম্বন্ধে তোমাকে কিছুই বলি নাই, তুমি আমাকে কি আঘাত করবা? আমি টেম্পুর হেল্পার থেকে আজ আমি এই কলেজের স্টুডেন্ট, যে কলেজের সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার ছিল না, আমি সেই কলেজে পড়াশোনা করার সুযোগ পাইছি। আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, আমি অনেক কষ্ট পাইছি, আবার অনেক সুখও পাইছি। সো তুমি আমাকে আর নতুন করে কি দিবা? আমি রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এক কঠিন মানুষ হিসেবে জন্মাইছি, আমার বুকের ভিতরটা এতটা নরম নয় যে তোমার একটা ছোট্ট আঘাত আমার বুকটা ভেঙে যাবে। এবং সেদিন আমি তাকে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো ওকে শোনাই, আমার বাস্তবতা, আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার শিক্ষা, আমার সমস্ত কিছু। এবং এই সব কিছু শোনার পরে অরিন এবার সত্যি সত্যি আমার উপরে দুর্বল হয়ে পড়ে। ওই সময়টাতে কিন্তু আমি ওকে পাত্তা টাত্তা দিতাম না, ওর সাথে কথা বলতাম না, প্রচুর পরিমাণে আমাকে বিরক্ত করতে থাকতো। আমার একটা মোবাইল ফোন ছিল, এটাতে বারবার ফোন দিত, বারবার ট্রাই করতো আমার সাথে রিলেশন করার জন্য, রিলেশনে যাওয়ার জন্য, মানে প্রচণ্ড রকমের উত্তপ্ত আর বিরক্ত করতে থাকে। বাট আমি আর ওর সাথে কথা বলি না। এভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দিলাম, ইন্টার রেজাল্ট আউট হওয়ার পরে ও প্রচুর পাগলামি শুরু করছে, যা আসলে মানার মতো না, নেওয়ার মতো না। এবং ওর পরিবার থেকে ও সত্যি সত্যি খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ, এবারও আমাকে সত্যি সত্যি ভালোবাসে। ওর যে বাকি যে মেয়ে ফ্রেন্ডগুলো আছে সবাই আমাকে বলে যে রাকিব ভাই ওরিন আপনাকে পছন্দ করে, ওরিন আপনাকে ভালোবাসে, আপনি একটু বুঝতে চেষ্টা করেন। ওর কারণে আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম, মোবাইলে চালাইতে পারতাম না। তখন ওই বাটন সিস্টেমের ফোনগুলো ছিল, আপনার সিটি সেল, আপনারা হয়তো অনেকেই চিনবেন, সিটি সেল ফোনগুলো ছিল, এগুলোর মধ্যে খালি ফোন দিত, এগুলোর মধ্যে খালি কল দিত, কথা বলার চেষ্টা করতো, বাট আমি কথা বলতাম না, ওকে ইগনোর করতাম। তো অনেক দিন পরে দেখলাম যে না, ও এত পরিমাণের পাগলামি করতেছে যা আসলে মেনে নেওয়ার মতো না। এবং একটা পর্যায়ে আমাকে অফার করলো কক্সবাজার যাওয়ার জন্য। তো বাকি ওর আরও সাথে 2টা মেয়ে ফ্রেন্ড গেল, এবং আমি ওনাদের সাথে তখন এই অরিনের সাথে প্রথম কক্সবাজারে যাই, আমার জীবনে সর্বপ্রথম। তো বাকি মানে আমার 3টা মেয়ে ফ্রেন্ড, 3টা ক্লাসমেট, অরিন ছিল আর 2টা মেয়ে আর আমি, আমরা হচ্ছে 4 জন মিলে কক্সবাজার ট্রিপে যাই, ঘুরতে যাই। তো ওইখানে যাওয়ার পরে অরিনের সাথে আমার অনেক কিছুই হয়, অনেক প্রেম, অনেক রোমান্স, অনেক ভালোবাসা। এবং ওই জায়গাটাতে গেলে পরে আমার কাছে মনে হলো যে সত্যিকারে ভালোবাসা মনে হয় এইটাই, যেটা আমি কক্সবাজারে এসে ফিল করতে পারছি, যে আমি অরিনকে এতটা মিস করি, এতটা ভালোবাসি, এবং অরিনও সেম আমাকে খুব বেশি ভালোবাসে। দুজনের মাঝে এক অন্যরকম প্রেম ভালোবাসার কেমিস্ট্রি তখন জন্ম হয়। এরকম করেই তখন সময়টা কাটতেছে, দুজনের প্রতি খুব আকৃষ্ট হয়ে যাচ্ছে, অনেক প্রেম, অনেক রোমান্স, অনেক ভালোবাসা, সব কিছু মিলিয়ে সময় ভালো হয়ে যাচ্ছে। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো পাস হইতেছে। আস্তে আস্তে করে যেতে যেতে একদিন হঠাৎ করে হলো কি, একটা ছেলে আমাকে ফোন দিছিল। অরিনের সাথে সম্পর্ক হওয়ার এটা 6 থেকে 7 মাস পরের কথা বলতেছি,
তখন আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, অরিন তখন আরেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, মানে দুজন দুইখানে ভর্তি হই, কিন্তু আমরা রাতে দিনে সবসময় ফোনে কথা বলতাম। তো একটা সিরিজের নাম্বার থেকে আমার নাম্বার একটা কল আসে, এটা অরিনের সাথে সম্পর্ক হওয়ার 7 মাস পরে একটা ছেলে আমাকে ফোন দেয় এবং ফোন করে আমাকে বলে, মানে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনার নাম কি এমনি। আমি তখন বললাম যে আমার নাম রাকিব হোসেন। পরে বলে আপনার নাম রাকিব হোসেন, আপনি আমার সাথে একটু দেখা করেন, এমন করে আমাকে বলতেছে। পরে আমি বললাম যে আপনার সাথে দেখা করব, মানে কোথায়? তো আমাকে বলে আপনি যেখানে আছেন আমি সেখানেই যাব। পরে আমি আমাদের এলাকার ঠিকানাই দিলাম। তো ওই এলাকায় ছেলেটা আসছে, একটা বাইক নিয়ে আসছে, চুলগুলো অনেক লম্বা লম্বা, চোখে চশমা পরা এবং দেখতে খুব সুদর্শন হিরোর মতো চেহারা। আমাকে এসে বললো যে ভাই চলেন একটা রেস্টুরেন্টে বসি। তো রেস্টুরেন্টে বসলাম, ছেলেটি কিন্তু চিনি না, মানে এটাকে কখনোই দেখি নাই। পরে আমি বললাম ভাই আমি তো আপনাকে কখনোই দেখি না, আর আপনাকে আমি চিনিও না, আপনি আমার ফোন নাম্বার কোথায় পেলেন এবং হুট করে আমার সাথে দেখা করতেও চলে আসলেন। পরে আমার বলে রাকিব ভাই কিছু প্রশ্ন আমার মনে বাসা বেঁধেছিল, প্রশ্নের উত্তরগুলো জানার জন্য আপনার কাছে আসছি। আমি তখন বললাম যে ঠিক আছে, প্রশ্নের কী উত্তর আপনি আমাকে বলেন। উনি আমাকে বলে যে আবার অরিনের সাথে যে আমার সম্পর্কটি কিন্তু অরিনের বাবা মাও জানতো, মানে মোটামুটি সবাই জানতো। পরে এই ছেলেটা আমাকে বলতেছে যে আমাকে ডিরেক্টলি বলে যে আপনি অরিন নামের কাউকে চিনেন কি না। পরে আমি বললাম যে কোন অরিন? আমি ইউনিভার্সিটির নাম বলি, অমুক ইউনিভার্সিটি। বলে হ্যাঁ। আমি বললাম হ্যাঁ চিনবো না কেন, ও তো আমার গার্লফ্রেন্ড। পরে বলতেছে ও সত্যি আপনার গার্লফ্রেন্ড? আমি বললাম হ্যাঁ আমার গার্লফ্রেন্ড। পরে বলতেছে অরিনের কণ্ঠ আপনি বুঝতে পারেন, মানে অরিনের কণ্ঠ আপনি চিনেন? আমি বললাম হ্যাঁ চিনবো না কেন। পরে বলে আপনি একটু চুপ থাকেন। এই কথা বলে ছেলেটা তখন কী করে, অরিনের নাম্বারে কল দেয় এবং কল দেওয়ার পরে দুজনে এমন করে কথা বলতেছে যেন দে আর হাজব্যান্ড ওয়াইফ, মানে হাজব্যান্ড ওয়াইফের মতো খুব ক্লোজ হয়ে কথা বলতেছে ছেলেটা অরিনের সাথে। আমি একটু অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, এত ক্লোজ হয়ে এত রোমান্স হয়ে কথা বলতেছে এই ছেলেটা কে, বা অরিনও বা কেন তার সাথে এরকম করে কথা বলতেছে। পরে লাইনটা কেটে দিল, মনটা আমার তখন ভেঙে গেছে। আমি তখন অরিনকে খুব ভালোবাসছি, সত্যি কথা যেটা, অনেকটা ভালোবাসছি, বাট হঠাৎ করে এরকম একটা শর্ট আমি নিতে পারিনি। পরে ছেলেটা আমাকে বলে যে দেখেন আমার সাথে অরিনের রিলেশন আছে, আমরা দুজনকে ভালোবাসি, কিন্তু অরিন আপনার প্রতি কি ইমোশন, আপনার প্রতি বিশেষ করে তার সিম্প্রিতি, ভালোবাসা না, আপনাকে সে করুণা করে, ভালোবাসে না। তো আপনি অরিনের জীবন থেকে সরে যান, ও আপনার কাছ থেকে সরতে পারতেছে না, আপনি ওর লাইফ থেকে সরে যান, ওর সাথে কথাবার্তা বলা বন্ধ করে দেন, ও আমাকে ভালোবাসে। তিনি শোনার পরে মানে ওই দিন ওই জায়গার মধ্যে এই ঘটনাটা ঘটে এবং এরপরে আমি সরাসরি আমার বাসায় চলে আসি। আমি আমার বাসায় চলে আসার পরে ভাই বিশ্বাস করেন 1 সপ্তাহ কেটে যায়, ওই 1 সপ্তাহে অরিন আমাকে একটা কলও দেয় নাই। পুরো 7টা দিনের মাঝে ওই ঘটনার পর হতে আমাকে একটা কলও দেয় নাই এবং আমার সম্বন্ধে কোনো কথা মানে কোনো কিছু বলেই না, মানে আমাকে ফোনই দেয় নাই। না দেওয়ার পর আমিও ভেবে নিয়েছি যে যদি ওর ফোনটা আমাকে দেন, আমার সাথে কথা বলে না, তার মানে আর কি, তা তো হয়েই গেল যে ওই ছেলের সাথে আছে, বা আমার প্রতি হয়তো সিম্প্রিতি দেখাইছে, বা আমি গরিব বা আমি অনাথ, এটা হয়তো আমার প্রতি একটা মায়া জাগছে, এছাড়া আর কিছুই না। তাই আমি মোটামুটি সব কিছু ভুলে গেছি। যাই হোক, ওর মতো করে থাকুক, আমি আর ওকে বিরক্ত করতেছি না, আমি আমার মতো করে আমার জীবনে আছি। তখন আমি মোটামুটি পড়াশোনায় ফোকাস দিতেছি, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, পড়াশোনা ভালো করতে হবে, মানে আমার নিজের পড়াশোনার প্রতি তখন আমার খুব বেশি অ্যাটেনশন, আমি ওইটার উপরে ফোকাস দিচ্ছি। এরকম করে দীর্ঘদিন কেটে যায়, মানে দীর্ঘদিন বলতে প্রায় 8 থেকে 9 মাসের মতো কেটে গেছে। তখন আমি আলাদা একটা ইউনিভার্সিটিতে পড়ি, অরিনটা আলাদা একটা ইউনিভার্সিটিতে, এবং অরিনের যে ফ্রেন্ড, মানে আমার কলেজ জীবনের সমস্ত ফ্রেন্ডের সাথে আমার যোগাযোগ বন্ধ, আমি কারোর সাথে কথা বলি না, সবার সাথে যোগাযোগ পরিপূর্ণভাবে ক্লোজ করে দিলাম। 7 থেকে 8 মাস পরে একদিন আমি বাজারে গেছিলাম, মানে আম্মা বললো বাজার আনার জন্য, বাজারে গেছিলাম নিচ থেকে, বাজার করতেছে এমন সময় আম্মা আমাকে ফোন দিয়ে বলতেছে, আমার বলে যে মানে বলে রাকিব তুই কই রে? আমি বললাম আম্মা আমি তো বাজারে। পরে বলতেছে তাড়াতাড়ি একটু বাসে আসতো, 2টা লোক আসছে তোর খোঁজার জন্য। এইটুকুই, আমি আর কিছুই জানি না। তুমি হঠাৎ করে বললাম যে 2টা লোক আসছে আমার খোঁজার জন্য, তা 2টা লোক কে? আম্মা বলে তা তো চিনি না, আমাদের বাসে আসছে, তুই একটু আয়। পরে আমি বাসে আসছি, বাসে আসার পরে দরজার মধ্যে ঢুকলাম। এটা অরিনের সাথে আমার ব্রেকআপ হয়ে যাওয়ার 6 থেকে 7 মাস পরের ঘটনাটা বলতেছি। পরে বাসার মধ্যে ঢুকছি, ঢুকার পরে সাদা পোশাক পরিহিত 2টা লোক আমাকে বললো তোমার নাম কি রাকিব? আমি বললাম যে জি। তুমি কি অমুক কলেজে পড়ছো? আমি বললাম জি। পরে আমার বলতেছে যে অরিন কোথায়, মানে ডিরেক্টলি। পরে আমি বললাম যে অরিন কোথায় বলতে, এটা তো আমি তো জানি না আসলে অরিন কোথায়। বলে জানবা না কেন, অরিন তো তোমার সাথেই ছিল বা তোমাদের রিলেশন ছিল, তুমি জানো অরিন কোথায়? আমি বললাম যে আসলে অরিন কোথায় আমি তো জানি না, আর আমি তো আপনাদেরকে চিনতে পারছি না, ঠিক আপনারা কার, আপনাকে অরিনের কেউ? বলে না আমরা প্রশাসন থেকে আসছি। এখন হঠাৎ করে যখন বললো প্রশাসন থেকে আসছে, আমি বিব্রত হয়ে গেলাম, কিরে প্রশাসন থেকে কারা বা কী কারণে?
কথাবার্তা বলতেছে, এমন সময় হঠাৎ করে বাসার মধ্যে প্রায় 8-10 জন পুলিশ একসাথে। আমার মা তো তখন অবাক হয়ে গেল যে আমার সাথে কী হইতেছে। আম্মু তখন বলতেছে, দেখেন আমার ছেলে তো কলেজ অনেক আগেই শেষ করছে, অরিন নামের এক মেয়ের সাথে ওর কী ছিল না ছিল তা তো আমি জানি না, এখন কী হয়েছে বলেন। এখন সবাই বলতেছে আমি নাকি অরিনকে নিয়ে আসছি, আইনা অরিনের বাবার কাছে মুক্তিপণ চাইছি, মানে অরিনের বাবার কাছে আমি মুক্তিপণ চাইছি, আমি অরিনকে ভাগায় নিয়ে আসছি। আমার আম্মা বলে, ও যদি অরিনকে ভাগায় নিয়েই আসবে তাহলে তো সচরাচর বাসায় থাকতো না, আর ফোন দিলেই ও বাসায় চলে আসতো না। এটা আপনারা কি বলতেছেন যে ও অরিনকে ভাগায় নিয়ে আসছে? না না, এটা এরকম কিছুই না, আমার ছেলে কোনো কিডন্যাপার না, এগুলো আপনারা ভুল বলতেছেন। তো এখানের একজন পুলিশ আমার আম্মারে বলতেছে যে প্রত্যেকটা সন্তানই তার বাবা মায়ের কাছে ভালো, প্রত্যেকটা সন্তানই তার বাবা মায়ের কাছে ভালো, আর বাবা মাও সন্তানের কাছে ভালোই থাকে, এটা আপনার আইনি পদক্ষেপ নিয়ে যাব। এই কথা বলে আমাকে তখন এখান থেকে পুলিশ হ্যান্ডকাপ পরিয়ে সরাসরি আসামি বানিয়ে আমাকে ধরে নিয়ে গেল। মানে আমার সাথে কি হচ্ছে এই মুহূর্তটাতে আমি ভাই কিছুই বুঝতে পারতেছি না। ধরে ডিরেক্টলি থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পরে ওই রাতে, মানে যেদিন আমাকে নিয়ে গেল সেদিন রাতে আমার উপরে কি অমানসিক নির্যাতন করা হয়েছে আমি আল্লাহকে ছাড়া মানে কারোকে বলতে পারিনি যে কী পরিমাণে নির্যাতন আমাকে করা হয়েছে। এমন মারা আমাকে মারছে, শুধু অরিনের কথা জিজ্ঞেস করে। আমি বারবার বলি যে আমি অরিনের সাথে আমার রিলেশন নেই, আজকে 7 মাস ধরে, 6 থেকে 7 মাস অরিনের সাথে আমার কোনো রিলেশন নেই, কোনো সম্পর্ক নেই। না, এরা আমার কোনো কথাই শোনে না, কোনো কথাই মানে না, আমাকে এরকমভাবে কুকুরের মতো পিটাইছে সত্যি কথা বলতে। এবং আমাকে দীর্ঘ প্রায় 3 মাসের মতো আমাকে ওখানে রেখে দেয়, মানে থানা হাজতে রাখে 3 মাস। 3 মাস আমাকে কোনো কোর্টেও চালান করে নাই, কোথাও পাঠায়ও নাই, কী অপরাধ আমাকে 3 মাস পুরো থানায় রেখে দেয়। এটা হয়তো অরিনের বাবার টাকার খেলা। আমি যতটুকু জানতাম অরিনের বাবা আমেরিকাতে বিজনেস করতো, ওনার ইউএসএ হচ্ছে বিজনেস ছিল, এবং অরিনের বাবা মা হচ্ছে বাংলাদেশে থাকতো। অরিনের বাবা আমেরিকা বাংলাদেশ 2 দেশ মিলিয়েই থাকতো। এখন আমার অপরাধ কী অপরাধ আমাকে এভাবে মারলো এর কিছু আমি জানি না। 3 মাসে আমাকে পুরো পঙ্গু বানায় দেয়। 3 মাস পরে আমার মা কীভাবে লবিং করে অনেক কষ্টের পর আমাকে জেল থেকে ছুটে আনে 3 মাস পরে। তখন আমার মানে 2টা হাঁটুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি হাঁটুতে ভর দিতে পারতাম না, মানে 2টা হাঁটুতে ভর দিয়ে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারতাম না। আমার কোমরের হাড্ডি, তারপরে আমার মানে পায়ের স্প্যান্থ, তারপরে ঘাড় মানে খুব খারাপ হয়ে গেছিলো সোজা কথা যেটা। আমাকে হসপিটালে ভর্তি করায়। আমি পুরো 1.5 মাসের মতো টোটালি মানে প্রায় 45 দিনের মতো হসপিটালে ভর্তি ছিলাম। শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে, মানে এত খারাপভাবে আমাকে টর্চার করা হয়েছে। 1.5 মাস হসপিটালে ভর্তি ছিলাম। 1.5 মাস পরে মোটামুটি কিছুটা ভালো হইয়া বাসায় আসছি। বাসায় আসার পর আমার মানে আম্মুর পরে জানতে পারি যে আম্মুর কাছ থেকে জেল থেকে আসার পরে আম্মু বলতেছে অরিনকে নাকি কোন ছেলে কিডন্যাপ করছে, এবং কিডন্যাপ করার পরে নাকি ফোন দিছে বাসায় এবং বলছে যে আমি রাকিব, আমাকে এত লাখ টাকা দিতে হবে, দিলে পরে আমরা অরিনকে ছেড়ে দেবো, নইলে আমরা অরিনকে মেরে ফেলবো। আমার নাম নাকি বলে ফোন দেওয়া হয়েছে, কিন্তু আমি তো আর ওটাতে ছিলাম না। যাই হোক, আমি তখন বাড়িতে চলে আসছি, আর কোনো কথাবার্তা নাই। এভাবে প্রায় আরও 1 বছর মতো কেটে গেল। তখন আমি অনার্স ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছি, প্রায় 1-1.5 বছরের মতো কেটে গেছে, প্রায় 1.5 বছরের কাছাকাছি। আমার স্বপ্ন ছিল আমি অনার্স কমপ্লিট করবো এবং অনার্সের পরে আমি একটা ভালো রেজাল্ট করব, দেন আমি আমার মায়ের এই কষ্ট থেকে আম্মাকে মুক্ত করব, নিজে একটা জব করব, ভালো একটা অবস্থানে যাব আর কি। 1.5 বছর প্রায় কেটে গেল। 1.5 বছর পরে যেটা হলো, একদিন একটা আননোন নাম্বার থেকে আমার নাম্বার একটা কল আসে। নাম্বারটা আমি চিনি না, একদম অপরিচিত একটা নাম্বার। আমাকে ফোন দিয়ে বলতেছে যে রাকিব, আমি অরিন, এমনি। তো যখন অরিন বললো আমি একটু বিব্রত হয়ে গেলাম যে অরিন তুমি? আমার বলতেছে যে রাকিব, তুমি কোথায় আসো? আমি বললাম যে আমি তো বাসায়, কিন্তু তুমি আমাকে ফোন দিলা, তোমাকে নিয়ে তো এত ঘটনা ঘটে গেল, এত বছর পরে কেন ফোন দিলা? আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। পরে আমার কাছে মনে হলো, মায়ের কাছ থেকে শুনলাম মেয়েটা কিডন্যাপ হয়েছে এবং ওর মুক্তিপণ চাওয়া হয়েছে, আসলে কী হয়েছে না হয়েছে এগুলো জানার জন্য আমাকে বললাম যে ঠিক আছে আমি দেখা করবো, কোথায়? তখন একটা অ্যাড্রেস দিল, ওই অ্যাড্রেসে তখন আমি ওর সাথে দেখা করি। ওর চেহারার দিকে তাকানো যাচ্ছে না, চেহারাটা একদম কালো হয়ে গেছে, মানে চোখের নিচে কালি দাগ পড়ে গেছে, কেমন জানি হয়ে গেছে, চিনেই যায় না। ওর সাথে আমাদের আরেকটা মেয়ে বান্ধবী আছে, যে শখের কথা বলেছিলাম ওই শখ মেয়েটা আছে। শখের তখন বিয়ে হয়েছে, একটা বাচ্চাও আছে, ওই বেবিটা সহ আছে। একটা রেস্টুরেন্টে দেখা করলাম। পরে আমি বললাম যে অরিন, তোমার এই অবস্থা কেন, কী হয়েছে? পরে বলতেছে যে আমার অবস্থা তো খুব খারাপ, তুমি তো জানো না, আমি একটা লম্পট ছেলের সাথে পালিয়ে গেছিলাম, ওর নাম ছিল হৃদয়। ওর সাথে পালিয়ে গেছিলাম, পালিয়ে যাওয়ার পরে ও আমাকে নিয়ে আমাকে প্রচুর টাকার চাপ দিত, বাসা থেকে টাকা আনার জন্য, আমি দিতাম না। বা আমার বাবা আমাকে খুঁজতেছিল, একটা পর্যায়ে আমাকে বাইদা ফেলে, আমাকে মারে, টর্চার করে, এবং শুনেছিলাম আমার ফ্যামিলি কাছে নাকি টাকাও চায়। তো পরে আমি জানতে পারছি আর কি যে মানে তোমার নাম বলে নাকি ফোন দেয়, তোমাকে পুলিশ ধরে নিয়ে যায়, তোমার অনেক ক্ষতি হয়।
তাই আমি বললাম এইসবের পরে আজকে তুমি এখানে কীভাবে? পরে বলতেছে ছেলেটা আমার আব্বার কাছ থেকে টাকা নিতে না পেরে শেষ পর্যন্ত আমাকে সেল করে দেয় একটা খারাপ জায়গায়। আমি ওইখানে বহু মাসের মতো ছিলাম, বহু মাস এক কথায় বলতে গেলে পতিতার মতোই ছিলাম। এবং সেখান থেকে যেভাবেই হোক আমি বহু কষ্টের পরে ওখান থেকে পালিয়ে আসি। আজকে বেশ কয়েকটা মাস ধরে আমি শখের বাসায় আছি এবং সেখান থেকে আমি বিষয়গুলো পুরো ক্লিয়ার জানতে পারছি যে তোমার উপরে এইভাবে টর্চার করা হয়েছে। আই এম সরি, আমি তোমাকে দেখতে আসছি। পরে আমি বললাম যে না অরিন, ঠিক আছে, তুমি এখন তো ঠিক আছো? আমাকে বললো হ্যাঁ, এখন আমি ঠিক আছি, আমি এখন ঠিক আছি। তো আমাকে তুমি মাফ করে দেওয়ার আগে আমার জন্য তোমার অনেক কষ্ট পাইতে হয়েছে। আমি বললাম তো এখন কোন অবস্থায়? তুমি তোমার ফ্যামিলির কাছে চলে যাও। ও বলে না, আমি আর আমার ফ্যামিলিকে এই মুখ দেখাইতে চাই না। আমি চিন্তা করতেছি নিজে একটা ছোটোখাটো জব করব এবং জব করে আমি আমার মতো করে আমার জীবন গড়ে তুলব। আমি আর নতুন কোনো রিলেশনে জড়াবো না, ফ্যামিলির কাছেও যাবো না, আমি কারো কাছেই যাবো না, আমি নিজের মতো করে বাঁচবো। আমি বললাম যে না, এটা তো হতে পারে না, তুমি একটা মেয়ে মানুষ, নিজের মতো করে বাঁচবে কেন? তোমার সাথে যা হয়েছে এটার জন্য তো তুমি দায়ী না, এটার জন্য তো এই খারাপ ছেলেটা দায়ী। আর আমার কাছে মনে হয় তুমি তোমার ফ্যামিলির কাছে ফিরে যাওয়া উচিত। আমাকে বলতেছে রাকিব জানো, আমি না তোমাকে সত্যিই পছন্দ করে ফেলেছিলাম এবং তোমার আগেই ছেলেটার সাথে আমার পরিচয়। বাট আমি যে হৃদয়কে ভালোবাসি এটা কেউই জানতো না, বাট আমি যে তোমাকে ভালোবাসি এটা আমার ফ্যামিলির লোকজন মানে সবাই জানতো, যার জন্য হৃদয় ওই তোমার সুযোগটাই নিয়েছিল। আমি বললাম আচ্ছা যাই হোক, এসব কথা বলে তো আর লাভ নাই, যা হবার তা তো হয়েই গেছে। এখন তুমি তোমার মতো করে তোমার জীবন সাজিয়ে নাও, সব কিছু ভুলে নতুন করে বাঁচতে শিখো। আমাকে বলে যে না, নতুন করে আর বাঁচার কি আছে, আমি আর নতুন করে বাঁচতে যাই না, যেভাবে আছি এভাবেই জীবন শেষ করব। পরে আমি আমার মতো করে পড়ে আসি। এর মাঝে শখ আমাকে প্রতিনিয়ত ফোন দিত, এই ভাইয়া অরিন তো খাওয়া দাওয়া করে না, অরিন তো খুব মানে কান্নাকাটি করে, একটু আসবে নাকি আমাদের বাসায়? তা আবার অরিন মানে আমাদের যে ফ্রেন্ড ছিল শখের হাজব্যান্ড কিন্তু আবার স্পেন না জানে কোন একটা ইউরোপের কোন দেশে থাকতো। শখের আবার শ্বশুর শাশুড়ি আছে, ওদের সাথে থাকে এবং অরিন ওই বাসায় থাকতো। তো শখ আমার ফোন দিয়া বলতো যে একটু আসেন না, ও তো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, এই সেই। তখন আমি যাইতাম, যে বলতাম যে তুমি খাওয়া দাওয়া করো, ঘুমাও। তা আমরা বলি তুমি যদি খাওয়াই দাও তাহলে খাবো, মানে এরকম আর কি। তা আমি কি করতাম আসলে, আমিও বোকার মতো ওরে হাত ধরে খাওয়াই দিতাম, এই সেই। বহুদিন ধরে এইভাবে তার সাথে আমার সম্পর্ক হলো এবং বহুদিন সম্পর্ক হওয়ার পরে দেন ও একটা পর্যায়ে আমার উপরে আবারও আগের মতো দুর্বল হয়ে গেল। শেষ পর্যন্ত আমাকে বিয়ে করার প্রস্তাব দিল, আমাকে বিয়ে করতে চায়। ওর ফ্যামিলির কাছে যাবে না, কারো কাছে যাবে না, আমাকে বিয়ে করবে। যাই হোক, এভাবেই তার সাথে আমার শেষ পর্যন্ত আমার আম্মার অমতে মানে আমার মা পুরোপুরিভাবেই নিষেধ ছিল যে না, এই মেয়ের কাছে যাবি না, এই মেয়ের সাথে কথা বলবি না, যে মেয়ের জন্য তোর পুরো মৃত্যুর হাত থেকে ফিরে আসছিস, এগুলো আর করা যাবে না, এগুলো থেকে তুই দূরে থাক। কিন্তু আমি আমার আম্মুর কথা শুনি নাই। আম্মুর কথা না শুনে শখের কথার উপরে ডিপেন্ড করে আমি তখন অরিনকে বিয়ে করি। বিয়ে করার পরে অরিনকে আমি তখন আলাদা একটা বাসায় ভাড়া রাখতাম। তখন কিন্তু আমি একটা চাকরি করতাম, একটা মেডিসিন কোম্পানিতে চাকরি করতাম, ওষুধ কোম্পানিতে, ভালো টাকাই বেতন পাইতাম। তখন ধরেন মায়েরও জব ছিল না, মাকে দেখাশোনা করতাম, টাকা পয়সা সব আমি ম্যানেজ করতাম। মানে পরিবারে এক কথায় বলতে গেলে আমার পুরো পরিবারটা তখন আমিই চালাইতাম আর কি। পরে ওর সাথে আমার রিলেশন হলো, আলাদা একটা ফ্ল্যাট ভাড়া করলাম। ওই ফ্ল্যাটে আমি তখন অরিনিয়া থাকতেছি। তো অরিনিয়া থাকতেছি দুজনের মাঝে। একটা পর্যায়ে আম্মাও তখন বিষয়টা জানতে পারছে। তো আম্মাও যখন জানতে পারছে, পরে আম্মা করলো কি, বললো মেয়েটারে আমাদের বাসায় নিয়ে আয়, এইভাবে আলাদা কেন ফ্ল্যাটে ভাড়া রাখবি, তোর টাকা পয়সাও তো মানে খরচ হচ্ছে, বাসায় নিয়ে আয়। তো মা যখন আমাকে বললো এভাবে, আমি তখন অরিনকে বাসায় নিয়ে আসছি। বাসায় নিয়ে আসার পরে আমার আম্মা অরিনকে সবসময় বলতো তুমি তোমার আব্বুর সাথে কথা বলো, সব কিছু ঠিক হবে, এইটা সেটা। তখন আমি আম্মার মাধ্যমে জানতে পারতাম যে অরিন তার বাবা মায়ের সাথে আস্তে আস্তে করে কথা বলা শুরু করছে আমার কাছে আসার পরে। তো আমিও কি বিয়ে করছি, তখনও আমার বউ আমার বাবা মায়ের সাথেও কথা বলে। এরকম করে কথাবার্তা বলতে বলতে একদিন আমাকে বললো যে আমি তোমার আম্মুকে নিয়ে আমার আব্বা আম্মার কাছে যাব, তুমি যাবা কি না? আমি বললাম যে না, আমি যাব না, তুমি আমার মাকে নিয়ে যাও। পরে কী করলো, সে আমার মাকে নিয়ে তার বাবার বাসায় গেল। তো মাঝে মাঝে তার বাবার বাসায় যেত, আমার বাসায় আসতো, কিন্তু বাবা মায়ের সাথেও সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। এরকম করে দীর্ঘদিন কাটার পরে ও একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, মারাত্মকভাবে অসুস্থ। ওর লিভারের সমস্যা, মানে খাদ্যাভ্যাসে যে লিভার ছিল, লিভারের প্রবলেম। তো লিভারের প্রবলেম হওয়ার পর আমি ওকে মেডিকেলে ভর্তি করাই। তা আমি তো আসলে খুব বেশি টাকা স্যালারি পাইতাম না, পড়াশোনার পাশাপাশি ধরেন আপনার এগুলো করতেছি, অত বেশি টাকা পয়সা তো আমার কাছে নাই। আমি ওর প্রপার ট্রিটমেন্টটা করতে পারতেছিলাম না। একটা পর্যায়ে আমার মা ওর বাবাকে ফোন করে, অরিনের বাবাকে ফোন করে বলে যে আপনার মেয়ের তো এই অবস্থা। পরে তার বাবা তাকে এখান থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওর শারীরিক অবস্থা খুবই অবনতি ঘটে এবং ঘটার পরে ওর লিভারে মানে ওর পুরো লিভার বাদ হয়ে যায়। এক কথায় ও যেন মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়। ওর বাবা তখন সিদ্ধান্ত নিল যে ওকে ভালো ট্রিটমেন্ট করার জন্য ইউএসএ নিয়ে যাবে, মানে আমেরিকাতে নিয়ে যাবে এবং সেখানে ওকে উনি ট্রিটমেন্ট করাবে। পরে আমি মানে আমাকেও ও বললো যে অরিন আমাকে বলতেছে যেমন এমন ঘটনা, আব্বু তো বলতেছে আমি কি করব। তো আমি দেখলাম যে বাংলাদেশে ওর এই ট্রিটমেন্টটা হবে না, আর মানে ট্রিটমেন্ট হলেও বাঁচবে না।
ইউএসএ গেলে যদি ওখানে পরীক্ষা নিরীক্ষা হয় তাহলে এখানে ভালো হবে। তো আমি ওকে যাওয়ার জন্য অনুমতি দিলাম যে ঠিক আছে তুমি তোমার আব্বুর সাথে যাও এবং ওখান থেকে তুমি তোমার চিকিৎসাটা করে পরে দেশে আসো। এটা আমি আমার সরল মনে ভালোবেসে ওকে আমি কথাটা বললাম। দেন ও তখন আমেরিকাতে চলে গেল ওর আব্বু আম্মুর কাছে। ওখানে চলে গেল ওর ওইখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, অরিনের কিন্তু আরেকটা মা আছে। ওর বাবা কিন্তু আমেরিকাতেও একটা বিয়ে করে। ওই মহিলাটা ছিল ইন্ডিয়ান, কলকাতা বাড়ি ছিল, নাম ছিল এলিনা, বাড়ি ছিল কলকাতা। ওই মহিলাটা আবার ইউএসএ থাকে ওর বাবার সাথে। ওর বাবা দুইটা বিয়ে করে, একটা বাংলাদেশে একটা হচ্ছে আমেরিকাতে। পরে ওখানে ওকে তখন নিয়ে যাওয়া হবে, ও তখন ওখানে চলে গেছে। চলে যাওয়ার পরে 2 দিন 3 দিন আমার সাথে ফোনে কথাবার্তা বলে যে আমার খোঁজ খবর নেই, এটা সেটা, মাঝে মাঝে হসপিটালে আছে, আমাকে এটা সেটা বলে। বাট একটা পর্যায়ে হলো কি, হঠাৎ আমার সাথে কমিউনিকেশান বন্ধ করে দিল। মানে বন্ধ করে দিল বলতে ফুললি বন্ধ না, সপ্তাহে বা 15 দিনে এরকম করে মাঝে মাঝে কথা বলতো, মাঝে মাঝে বলতো না, এমন একটা অবস্থা। এক পর্যায়ে আমি ওকে বললাম যে তুমি কেন, বা তুমি দেখুন সুস্থ হয়ে গেছো, দেশে ফিরে আসো। আমাকে বললো যে আসলে দেশে গিয়ে কি করব, তোমার শারীরিক অবস্থা তো খুব খারাপ, মানে তোমার অত ভালো কোনো জব নাই। আমি যেহেতু ইউএসএ আসছি, ওখানে আমি একটা ভালো জব ম্যানেজ করি এবং একটা ভালো জব যদি আমি পেয়ে যাই তাহলে আমি তোমাকে ইউএসএ নিয়ে আসবো। তো আমি বললাম যে এটাও তো খারাপ হয় না, যেহেতু আমরা বিয়ে করছি, আমাদের কাবিনের ব্যাপার আছে, তুমি আমার জন্য অ্যাপ্লাই করতে পারবা, দেখো কোনো কিছু করা যায় কিনা। তো ওইখানে ও তখন চলে গেল। কিন্তু তখন আমার মাথায় এটা আসছে না, ওর বাবার তো ওখানে কোটি কোটি টাকার বিজনেস, অনেক বড় লোকনি। এখন ওনার মেয়ে হয়ে কেন তাকে জব খুঁজতে হবে, এটা এখন বুঝতেছি আর কি, সেই সময় বুঝি নাই। যাই হোক, আমি তো ভাবলাম সেটাই, হয়তো ভালো একটা জব পাবে, এরপরে আমাকে নিয়ে যাবে। এরকম করে মাস যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে আমার সাথে কথা বলা টোটালি অফ করে দেয়, মানে টোটালি বন্ধ, আমার সাথে কোনো কথাই বলে না। আমি ওকে ফোন দিলেও পাই না, নাম্বারটা পুরোপুরিভাবে বন্ধ করে দেয়, ওরে আমার পাওয়াই যায় না। তো আমি তো ওর ফ্যামিলির যাদেরকে চিনতাম আর কি, ওর মাকে চিনতাম, ওর মায়ের বাসায় যেতাম, ওর মা আমাকে ইগনোর করতো। ওর বাবা তো ইউএসএই থাকতো বেশিরভাগ সময়, ওর মা আমার সাথে কথা বলতো না। বাসায় গিয়ে যদি জিজ্ঞেস করতাম যে অরিন কোথায়, উনি আমার সাথে খুব মিসবিহেভ করতো, খারাপ ব্যবহার করতো। তা আমার মা যে ছিল সে আমাকে বুঝাইতো যে বাবা এগুলো বাদ দিয়ে, আমি তোরে বাংলাদেশে দেখে শুনে একটা বিয়ে করাই দিব, তুই ভালো অবস্থানে চলে যাবে। তা আমার কথা হচ্ছে যে না, আমি অরিনকে ভালোবাসি, আমি ওরে ছাড়া বাংলাদেশে কোথাও বিয়ে করব না, আমি ওকে ভালোবাসি এবং আমি ওর সাথেই থাকবো, আমি বিয়ে করব না। আম্মা খুবভাবে প্রেশার দিতেছে যে এটা করিস না, আম্মু তোরে বিয়ে করাই দিব, তুই দেশে বিয়ে কর। না, আমার কথা হচ্ছে আমি বিয়ে করবো না, মা যাই বলুক, মা যেটাই বলুক, আমি ভাই দেশে বিয়ে শাদী করবো না। পুরোপুরিভাবে আমি তখন মানে ডিপেন্ড হয়ে গেলাম যে না, বিয়ে করবো না। আম্মু কান্নাকাটি করতেছে, তুই নিজের ক্ষতি করতেছিস, তুই বুঝতেছিস না, একটা সময় বুঝবি, তুই বিয়ে শাদী করে ফেল। আমি না, আমি বিয়ে করবো না। এবং এতে কেন জানি দেখা গেলো যে ভাই আমি আগে যতটা স্ট্রং ছিলাম, হঠাৎ যখন অরিনের সাথে কন্ট্রাক্টটা বন্ধ হয়ে গেল, আমি তখন খুব বেশি দুর্বল হয়ে গেলাম। কারণটা হচ্ছে কি, আমি অরিনকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, ইউএসএ যাব, একসাথে থাকবো, কত প্রেম কত ভালোবাসা দুজনের মাঝে হবে। কিন্তু এই স্বপ্নগুলো যখন হঠাৎ ভেঙে গেল, তখন আসলে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, আবেগে আপ্লুত হয়ে গেলাম, তার প্রতি আরও বেশি ইমোশন হয়ে গেলাম, কান্নাকাটি করতাম, প্রচণ্ড রকমের মন খারাপ থাকতো। আম্মু বারবার বলতো যে তুই এরকমটা করতেছিস কেন, তুই ভালো হয়ে যা, আম্মু তোকে আর অনেক ভালো মেয়ে দেখে বিয়ে করাবো। আমি আর এগুলো নিতে পারলাম না। বারবার অরিনের ছবি, অরিনের ভিডিও, অরিনের মেসেজ, এগুলো দেখে দেখেই মানে আমার সময়গুলো কাটতো, খুবভাবে কান্না করতাম। দীর্ঘ প্রায় আপনার 1 বছর মতো হয়ে গেছে অরিনের সাথে টোটালি কোনো যোগাযোগ নাই, পুরো 1 ইয়ার। তো ওর যে মেয়ে বান্ধবীগুলো আছে, 2-1টার সাথে কথা বলি, ওরাও বলে অরিন তাদের সাথেও কোনো কন্ট্রাক্ট রাখে না, মানে তাদের সাথেও কোনো যোগাযোগ নাই। এখন ও কি বেঁচে আছে না মরে গেছে সেটাও ভাই আমি জানতে পারতেছি না যে ও আসলে মূলত কোথায় আছে। এরকমভাবে প্রায় 1.5 বছর পরে আমাকে আমার ইমো নাম্বার একটা কল আসে, ইউএসের একটা নাম্বার থেকে। নাম্বারটা ইউএসের নাম্বার ছিল, নাম ছিল এলিনা। আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার নাম কি রাকিব, মানে উনি যে কথাবার্তাগুলো বলে না, কিছুটা বিদেশিরা যেরকম কথাবার্তা বলে না, এরকমভাবে। তাই বললাম জি আমি রাকিব। পরে আমাকে বলে রাকিব আমি তোমার সাথে মিট করতে চাই। পরে আমি বললাম যে এটা তো ইউএসের নাম্বার, মানে সরি নাম্বারটা ছিল কানাডিয়ান একটা নাম্বার ছিল। তো প্রায় আমি মানে ও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল কানাডিয়ান একটা নাম্বার থেকে। পরে আমি বললাম যে আমি তো আপনাকে চিনি না। তো পরে বললাম আমি তোমার সাথে দেখা করবো, আই ওয়ান্ট টু মিট উইথ ইউ। পরে ঠিক আছে ফাইন, আপনি তো পরে বললাম যে বাংলাদেশে আছি, আমি মিট করবো, ওইভাবে আমাকে বলে। তো বলার পরে আমি তো বললাম যে আমি আপনাকে চিনি না। উনি একটা ছবিও দেওয়া ছিল প্রোফাইলে, মোটামুটি মধ্যবয়স্ক এরকম।
পরে আমাকে খুব রিকোয়েস্ট করলো একটা রেস্টুরেন্টে গিয়ে ওনার সাথে আমি দেখা করলাম। দেখা করার পরে মানে আপনাকে কি বলবো, উনি তখন আমাকে বলে যে তুমি আমাকে চিনবা হয়তো, আমি অরিনের সৎ মা, আমার নাম এলিনা। পরে আমি বললাম হ্যাঁ আমি তো শুনেছিলাম যে অরিনের একটা সৎ মা আছে, উনি হচ্ছে এলিনা, উনি হচ্ছে ইউএসএ থাকে, উনি হচ্ছে কলকাতার মানুষ। পরে বলে হ্যাঁ আমার বাড়ি কলকাতা আমার বাড়ি, বাট আমি বড় হয়েছি নয়াদিল্লিতে, সেখান থেকে আমি আমেরিকাতে যাই, ওখান থেকে অরিনের বাবার সাথে পরিচয় দেন, ওভাবে আমি আছি। তা আমি বললাম যে আমার অরিন কেমন আছে? বলে অরিন তো ভালো আছে, বাট ও তোমাকে অনেক মিস করে। আমি বললাম ও আমার সাথে কন্ট্রাক্ট বন্ধ করে দিয়েছিল কেন? উনি বলে সে অনেক কথা, তার বিয়ে হয়ে গেছে। আমি বললাম মানে এটা আপনি কী বলেন, তার বিয়ে হয়ে গেছে আর এটা আমি জানবো না? বলে না, তার বিয়ে হয়ে গেছে আর তোমাকে হয়তো বলা হয়নি। যাই হোক, আমি বাংলাদেশে আসছি, আমার কাছে খুব বোর্ড লাগতেছে, অরিনের বাবা তো আসে না, উনি তো ইউএসএ আছে। তোমার আর অরিনের প্রেমের গল্প আমি অরিনের মুখ থেকে পুরোপুরিভাবে শুনেছি, এবং এরকম গল্প আমি কখনো মানে কোনো সিনেমাতেও দেখিনি। সো আমার খুব কষ্ট হয়েছে পলক তোমাকে দেখার জন্য, সো যার জন্য আমি তোমাকে দেখতে আসছি। তা আমি তোমার সাথে কিছুটা সময় কাটাতে চাই, তুমি যদি আমাকে টাইম দাও। ঠিক আছে ফাইন। এমনিতে তো আমি মন ভাঙে একটা মানুষ ছিলাম। তো উনি যেহেতু বিদেশি নাগরিক ছিল, বেশিরভাগ আমাকে নিয়ে ঘুরতে যাইতো বিভিন্ন জায়গায়। এমন থেকে উনি আমার সাথে কক্সবাজার, সেন্ট মার্টিন সহ আরও কিছু জায়গায় উনি আমাকে নিয়ে ঘুরে। তো আমি কিন্তু ওনাকে ওভাবেই দেখতাম যে উনি অরিনের মা মানে আমার মা, এভাবেই দেখতাম আর কি। বাট উনি আমাকে একটা সময় একটা অফার করে, যেটা খুবই ডিফারেন্ট একটা অফার। উনি আমাকে বলে যে রাকিব, তুমি যদি চাও আমি তোমাকে ইউএসএ নিয়ে যাব। পরে আমি বললাম যে আপনি আমাকে ইউএসএ নিয়ে যাবেন? বলে হ্যাঁ, আমার কাছে মনে হয় তুমি ইউএসএ আমার সাথে চলো। তো এইভাবেও আমি তখন বললাম যে হ্যাঁ আমি তো যেতে চাই। তখন উনি আমাকে একটা প্রস্তাব দেয় যে উনি আমাকে অন্য কোনো ওয়েতে নিতে পারবে না, উনি আমাকে একটা ওয়েতেই নিতে পারবে, সেটা হচ্ছে আমাকে হাজব্যান্ড বানিয়ে। তো এই সময় দিয়েও অরিনের বাবার সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে, ওটা কিন্তু আমি সে সময় জানতাম না, বাংলাদেশে থাকা অবস্থায় জানতাম না। পর উনি বলতেছে উনি আমাকে হাজব্যান্ড বানিয়ে উনি আমাকে ইউএসএ নিয়ে যাবে। তো ওই সময়টাতে আমার ভিতরে একটা লোভ ছিল কি, অনেকেই মনে করে আমি হয়তো টাকা পয়সার লোভে বা ইউএসএ যাওয়ার লোভে আমি এগুলো করেছিলাম। ওই সময় আমার কাছে মনে হলো যে উনি যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি অ্যাটলিস্ট অরিনকে পাবো। অরিনের যদি কোথাও বিয়ে হয়েও যায়, অরিন যদি আমাকে দেখেও আমার কাছে ফিরে আসবে, মানে এই বিশ্বাসটা আমার মনে ছিল আর কি। সেখান থেকে আমি ওনাকে বললাম মানে হ্যাঁ ঠিক আছে আমি আপনার সাথে যাব। তো যাব বলার পরে উনি তখন আমার পাসপোর্ট, আমার ডকুমেন্ট সব কিছু উনি জমা দিল। জমা দেওয়ার পরে উনি ইউএসএ চলে গেল। চলে গিয়ে অরিনের সাথে তখন আমার যোগাযোগ নেই। পরে আমাকে অ্যাম্বাসি ফেস করার জন্য ডকুমেন্ট পাঠালো, আমি সেই সব দিয়ে অ্যাম্বাসি ফেস করলাম। এবার অ্যাম্বাসি থেকে আমার ভিসা হয়ে গেল। ভিসা হওয়ার পরে আমি তখন আমেরিকাতে চলে যাই। ওনা হচ্ছে নিউ ইয়র্কে থাকতো, নিউ ইয়র্কে যাই। যাওয়ার পর এয়ারপোর্ট থেকে উনি আমাকে রিসিভ করে, আমি তখন ওনার সাথে ওনার বাসায় যাই। এবং ওনার বাসায় গেলে পরে ইউএসএ যাওয়ার প্রায় 15 থেকে 16 দিন পরে আমি জানতে পারি যে অরিনের বাবার সাথে ওনার আজকে বহু বছর ধরে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু অরিনের সাথে ওনার যোগাযোগ আছে। আমি আপনাকে কি বলবো, এবং জানতে পারি সেখানে যাওয়ার পরে যে অরিন অলরেডি বিয়ে করছে। শুধু বিয়েই করে নাই, ওর একটা কন্যা সন্তানও আছে, এবং ওর হাজব্যান্ড মানে আমেরিকার একটা ছেলে, বর্ন হয়েছে আমেরিকাতে, কিন্তু ছেলের বাবা মা বাংলাদেশি, ছেলে বর্ন হয়েছে আমেরিকাতে। ওই ছেলের সাথে ও আছে ওখানে। তো তখন আমি ওর মার সাথে আছি। তো আমি কিন্তু ওর মা যে আমার হাজব্যান্ড, এটা কিন্তু আমি কখনোই কারোর কাছে বলতাম, মানে আমি যে ওর মাকে বিয়ে করছে বা উনি যে বাংলাদেশে আমার সাথে একটা কাবিনের পেপার করছে, ওইটা কিন্তু আমি কাউকে বলি নাই। আর ওনার সাথে কাবিনটা হওয়ার আগে কিন্তু উনি আমাকে মৌখিকভাবে অরিনকে তালাক দেওয়া হয়েছে হুজুরের মাধ্যমে। আমি অরিনকে তালাকও দিচ্ছি। উনি কিন্তু মুসলিম ছিলেন। এলিনা প্রথমে হিন্দু ছিলেন, এবং হিন্দু থেকে মানে আপনার অরিনের বাবাকে বিয়ে করার সময় উনি মুসলিম ধর্ম গ্রহণ করে, এবং তিনি এখন মুসলিমে আছে। এবং পরে আমি ওনার সাথে থাকতেছি, এভাবে ওনার সাথে আমার থাকা হচ্ছে, বাট ওনার কোনো বেবি হচ্ছে না। ওনার একটা সমস্যা আছে, একটা রোগ আছে, এই রোগের কারণে ওনার কোনো বাচ্চা কাচ্চা হয় না। তো একটা পর্যায়ে অরিন জানতে পারে আমি ইউএসএ আসছি, এবং ওর সাথে মাঝে মাঝে কথা বলে। ও আবার এটাও জানে যে ওর মা আমাকে বিয়ে করে এখানে নিয়ে আসছে, এলিনা আমাকে বিয়ে করে আমেরিকাতে নিয়ে আসছে, এটাও নিজেও জানে। কিন্তু জানার পরে ও কোনো কিছু নিয়ে কোনো কিছু বলে না, এমনি মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজখবর নেয় ভালো আছে কিনা, এটা সেটা এভাবে। তো ওর টোটালি 2টা মেয়ে একটা ছেলে আছে, 2টা মেয়ে একটা ছেলে, এবং তারাও মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। মোটামুটি তারা সবাই বড়, প্রায় বলতে গেলে অনেকটাই বড়। তো যেটা হলো 2024 সালে আপনার অরিনের হাজব্যান্ড যে ছিল আর কি, ইউএসের ছেলে, অরিনের হাজব্যান্ড, ওর সাথে যে কোনোভাবে হোক অরিনের ডিভোর্স হয়ে যায়।
এটা ওদের পারিবারিক একটা ম্যাটার, আমি এটা বলতে চাই না, ওর পার্সোনাল একটা বিষয়, শুধু এটুকুই বলে ডিভোর্স হয়ে যায়। এবং ডিভোর্স হয়ে যাওয়ার পরে অরিন খুব 2024 সালে 2024 ফেব্রুয়ারিতে ডিভোর্সটা হয়। এবং ডিভোর্স হয়ে যাওয়ার পরে অরিন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে, তো ছেলে মেয়েগুলো নিয়ে খুবভাবে ভেঙে পড়ে। ও নিজেও একটা জব করে, পরে আমার সাথেও ফোনে কথাবার্তা বলে অলওয়েজ, আমিও একটা জব করি, এবং কথাবার্তা বলতেছে খুবভাবে আমার উপরে ও ডিপেন্ড হয়ে যায়। অলওয়েজ ফোন দেয়, আমার খোঁজখবর নেয়। আবার অরিনের যে সৎমা আছে এলিনা আবার এটা পছন্দ করে না যে অরিন আমাকে কেন ফোন দেবে, কেন কথা বলবে। তো আমি কী করতাম, গোপনে অরিনের সাথে দেখা করতাম, কথা বলতাম, ওকে সাপোর্ট দেওয়ার জন্য ট্রাই করি। বাট এখন আমার আপনাকে যে কথাটা বলার বা যে কারণে আমি এতগুলো কথা আপনাকে বলেছি, ইদানিং ধরে আমি খেয়াল করতেছি অরিন আমাকে প্রচুরভাবে প্রেশার দিচ্ছে আমাকে বিয়ে করার জন্য। আমার কাছে সরি বলতেছে এবং বলতেছে যা হবার তা হয়েছে, তুমি এলিনাকে ছেড়ে দাও, এলিনাকে ডিভোর্স করে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমার সাথে সংসার পাততে চাই। এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে আমি কাকে ভালোবাসি, এলিনাকে নাকি অরিনকে, আমি এক কথাই বলবো আমি অরিনকে ভালোবাসি। এখনও আমি ওকে ভালোবাসি। আমি যে এলিনার সাথে আছি, আমি আসলে সত্যি কথা বলতে গেলে ভালো নাই। ওনার কালচার, ওনার ফুড টেস্টিং, ওনার সাথে লাইফ স্টাইলের সাথে আমার আসলে কোনোভাবেই যায় না। তারপরেও বহু বছর ওনার সাথে আমি থেকে গেছি। আর এখানে আরেকটা কথা বলে যাওয়া ভালো, বাংলাদেশে আমার যে মা আছে, সালমা আক্তার যে মহিলা ছিল, যিনি আমাকে সন্তানের মতো বড় করেছে, আল্লাহর ডাকে আমার সেই মাও সাড়া দিয়েছে। আমার মা মারা গেছে আপনার প্রায় আজকে 3 বছর মতো হয়েছে। এবং আমার মা হঠাৎ করে স্বাস্থ্যগতভাবে অনেকটা মোটা হয়ে যায়। আমি চলে যাওয়ার পর উনি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে, হার্ট অ্যাটাক করে উনি মারা যায়। তো উনি মারা যাওয়াতে আমি বাংলাদেশে আসছি এবং ওনাকে মাকে আমি দেখতে পারিনি, কিন্তু ওনার কবর আমি জিয়ারত করেছি। তো যাই হোক, এখন এই পরিস্থিতির মধ্যে আমি আসি, অরিন আমাকে প্রচুর প্রেশার দিতেছে ওকে বিয়ে করার জন্য। আমার আপনার ইউএসের কাগজপত্র হয়েছে, ডকুমেন্ট হয়েছে, আমার পাসপোর্টও হয়েছে। কারণ আমি এক কথায় বলতে গেলে বাংলাদেশ এবং ইউএস দু দেশেরই নাগরিকত্ব আমার আছে। তো এই মুহূর্তে ভাই আমি আসলে কী করবো ঠিক এটা বুঝতে পারতেছিলাম না। একজনে মনের দিক থেকে মনে হয় যেন আমি অরিনের কাছে গেলে ভালো থাকবো, ওর সাথে সম্পর্ক করলে ভালো থাকবো। আবার মাঝে মাঝে মনে হয় যে এই এলিনা ম্যাডাম আমার জন্য অনেক কিছু করেছে, উনি যদিও এখন প্রায় শেষ বয়সের দিকে, বাট উনি আমাকে ছাড়তে চায় না এবং উনি খুব কষ্টভাবে যদি জানতে পারে যে অরিনের সাথে আমার এই ধরনের সম্পর্ক আছে। আপনার গল্পগুলো মাঝে মাঝে শুনি, আমার ভালো লাগে, সেখান থেকে আপনার কাছে একটা পরামর্শ চাইছি, যদি পারেন আমাকে একটা সঠিক পরামর্শ দেবেন এই মুহূর্তে কী করা যায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রাজধানী ঢাকার ছেলে, বর্তমানে ইউএস সিটিজেন রাকিব হোসেনের জীবনের হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। রাকিব ভাইকে আমি ফোন দিয়েছিলাম, ওনার সাথে আমার 3 থেকে 4 মিনিটের মতো কথা হয়। সেখানে উনি বারবার একটা কথাই বলেছে, তার মন এখনও অরিনকে চায়। তো আমি ওনাকে বলেছিলাম আপনার গল্প আমি রেকর্ড করবো এবং আজকে এই গল্পটা আপলোড করবো, আপনি সেখান থেকে কমেন্ট বক্স চেক করুন, আপনাকে মানুষ কী বলে, এখান থেকে আপনি সবার মতামত ডিপেন্ড করে আপনি একটা সঠিক সিদ্ধান্তে যাবেন। মন যা চায় তাই যদি হয় তাহলে তার জীবন হলো না। আমার ডায়াবেটিস, মিষ্টি খাওয়ার বারণ, কিন্তু মন তো চাইছি মিষ্টি খাইতে। এখন মিষ্টি খেলে কি আমি বাঁচবো? এরকমভাবে রাকিব ভাইকে বুঝিয়েছিলাম, জানি না এতে আসলে কতটুকু কাজে আসবে। তারপর আপনাদেরকে বললাম আপনারা নিজেদের মতো করে একটু মতামত লিখবেন, এতে রাকিব ভাই হয়তো তার জীবনের একটা সঠিক সিদ্ধান্তে যেতে পারবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আর আরেকটা বিষয়, আমাদের নতুন একটা চ্যানেল আছে, ট্রাভেলিং চ্যানেল। যারা ট্রাভেল দেখতে পছন্দ করেন, ভিডিও ডিসক্রিপশনে আমার সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। রাকিব ভাইকে নিয়ে অবশ্যই মন্তব্য করবেন, আপনাদের মতামত করে একটা পরামর্শ রাকিব ভাইকে দিবেন, যে পরামর্শে রাকিব ভাই একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবে। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্যদের অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।